বাক্য নিয়ে যত প্যারা আজকের এই একটা ক্লাসে সব হবে সারা। আজকের এই ক্লাসটাতে আমরা বাক্য নিয়ে তোমাদের বোর্ড বইয়ে যতগুলো পরিচ্ছেদ আছে সবগুলোই কিন্তু কভার করে ফেলবো। আমরা পড়ব বাক্যের শ্রেণী বিভাগ ও এর অংশগুলো, আমরা বাক্যের বর্গ পড়ব, আমরা পড়ব উদ্দেশ্য ও বিধেয় এবং সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, অর্থাৎ বাক্য নিয়ে যা কিছু তোমার এসএসসি পরীক্ষায় আসতে পারে সব কিছুই কিন্তু আজকের এই একটা ক্লাস থেকে আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তো চলো দেখে নেই আজকের ক্লাসে আমরা বাক্য নিয়ে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করছি। প্রথমত আমরা এই যে চারটা পরিচ্ছেদের কথা বললাম সবগুলো পরিচ্ছেদের যে অনুশীলনী রয়েছে তোমাদের বোর্ড বইয়ে সেগুলোর এমসিকিউগুলো সলভ করব। তারপরে কিন্তু আমরা প্রত্যেকটা পরিচ্ছেদের যে বেসিক আইডিয়াগুলো তোমাদের কনসেপ্ট হিসেবে ক্লিয়ার হওয়া দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা বাক্যের অংশ শ্রেণী বিভাগ এটা আলোচনা করব, তারপর আমরা পড়বো হচ্ছে বাক্যের বর্গ, তারপর আমরা পড়বো উদ্দেশ্য ও বিধেয়, তারপর পড়বো সরল জটিল ও যৌগিক বাক্য এবং সবশেষে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসএসসিতে যে এমসিকিউগুলো এসেছিল সেগুলো সলভ করে ফেলবো এই পরিচ্ছেদগুলো থেকে। তার মানে বুঝতেই পারছো এই ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো পুরোটুকু খাতায় যদি নোট করো তাহলে বাক্য থেকে কোনো প্রশ্ন দিয়েই এসএসসিতে তোমাকে আর আটকানো সম্ভব হবে না। চলো তাহলে আমরা শুরু করে দেই আমাদের অনুশীলনীর এমসিকিউ সলভ। আমরা প্রথমে বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ এই যে পরিচ্ছেদটা রয়েছে এইটার অনুশীলনীগুলো একটু সলভ করে ফেলি। প্রথম প্রশ্ন, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক এককে কি বলে? প্রশ্ন শুনেই বুঝতে পারছো খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, বাক্য। 2 নম্বর প্রশ্ন দেখি, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? এইটা আমরা যখন সামনে আর একটু বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবো। এখন একটু শর্টে বলে রাখি, একটা শব্দ আর একটা পদের মধ্যে পার্থক্য হচ্ছে শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না, কিন্তু পদের সাথে বিভক্তি যুক্ত থাকে। তার মানে যখন একটা শব্দের সাথে একটা বিভক্তি যুক্ত হয় তখনই সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পদ। কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকটা শব্দ যেগুলো কিনা একটা বাক্যে ব্যবহৃত হয় তার সাথে একটা বিভক্তি যুক্ত হয়েছে বলে আমরা ধরে নেই। কখনো দেখা যায় সেই বিভক্তিগুলো, ফর এক্সাম্পল কে, রে এভাবে দেখা যায়, আবার কখনো সেগুলোকে দেখা যায় না, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে শূন্য বা অবিভক্তি। তো বিভক্তি দেখা যাক বা না যাক, বাক্যে ব্যবহৃত হওয়া মানেই হচ্ছে প্রত্যেকটা শব্দের সাথে একটা করে বিভক্তি যুক্ত হয়েছে এবং তখন সেটা পরিণত হচ্ছে পদে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, পদ। 3 নম্বর প্রশ্ন দেখি, বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? এটা নিশ্চয়ই আমরা জানি, বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে বলা হচ্ছে বর্গ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? তার মানে গাড়ি যে চালায় তাকে কি বলে? তাকে বলে ড্রাইভার। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলা হচ্ছে কর্তা। এটা নিয়েও আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, কর্তা। 5 নম্বর প্রশ্ন, সজ স্কুলে যায়, একেবারে বইয়ের উদাহরণ। সজ স্কুলে যায় এই বাক্যে জানতে চাওয়া হচ্ছে এই বাক্যের উদ্দেশ্যটা কোনটা? আমরা জানি সাবজেক্টেরই কিন্তু বাংলা হচ্ছে উদ্দেশ্য, তার মানে যে কাজটা করে তাকেই আমরা বলি হচ্ছে উদ্দেশ্য, তাকেই আমরা বলি হচ্ছে কর্তা। তাহলে এখানে সজ স্কুলে যায় এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে সজল হিমসেলফ। সো সজল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখি, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? আমরা জানি যখন বাক্যে 2টা অংশ থাকে এবং একটা অংশ আরেকটা অংশের সাথে শর্ত সাপেক্ষে যুক্ত থাকে। ফর এক্সাম্পল, তুমি যদি আসো তাহলে আমি যাব। ইংরেজি ব্যাকরণে যেমনটা বলা হয় হচ্ছে কন্ডিশনাল, ইফ ইউ কাম আই উইল গো। এই ধরনের কন্ডিশনালকে বাংলায় বলা হয় হচ্ছে জটিল বাক্য। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, জটিল বাক্য। পরের প্রশ্ন 7 নম্বর, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে গেলে যে বাক্য হয় তাকে কি বলে? আমরা জানি যখনই সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে আমরা এরকম একটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক দেখি যে যোজকের কাজ কি? যোজকের কাজ হচ্ছে যুক্ত করা। যোজকের কাজ হচ্ছে যুক্ত করা। তাহলে যুক্ত করা বা যোজকের কাজ যখন থাকবে সেটা কোন বাক্য হবে? সেটা হয়ে যাবে হচ্ছে যৌগিক বাক্য। অপশন বি, যৌগিক বাক্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা অথবা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? যদি ক্রিয়া থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় বাক্য, আর যদি ক্রিয়া না থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অক্রিয় বাক্য। তার মানে 2 ভাগে কিন্তু ভাগ করা যাচ্ছে। অপশন এ, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য হয়? এটা হচ্ছে আবেগ বাক্য। অপশন দেখো কোনটা আছে? অপশন ডি, আবেগবাচক বাক্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইবার আমরা একটুখানি বেসিক শিখে নিব, সেটা হচ্ছে বাক্যের অংশ ও শ্রেণী বিভাগের। যতটুকু অংশ আমাদের পড়া দরকার
বই থেকে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা মূলত এখানে ফোকাস করছি। চলো দেখে নেই বাক্যের অংশ শ্রেণীবিভাগ থেকে কতটুকু বেসিক আমাদেরকে শিখতে হবে। প্রথমত আমরা যদি দেখি এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। একদম সরাসরি যে প্রশ্নটা আমরা অনুশীলনীতে পেয়েছি এটা একটু ব্যাখ্যা করে দিই এবার। এক বা একাধিক শব্দ, যেমন সজল, লতা, বই পড়ে, প্রত্যেকটিতে আলাদা আলাদা করে এক একটা শব্দ, তার মানে এখানে একাধিক শব্দ আছে। পূর্ণ অর্থবোধক মানে কি? তার মানে হচ্ছে আমি যদি বলি, দেখেছো এখানে কিন্তু আমি কথাটা শেষ করি নাই, তার মানে মনের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করি নাই। আমি যদি বলি তুমি খুব ভালো শিক্ষার্থী, তাহলে দেখো এখানে কিন্তু বাক্যের অর্থটা পরিপূর্ণভাবে আমি কমপ্লিট করেছি, শেষ করেছি। এই কারণে এইটাকে আমরা একটা পূর্ণ অর্থবোধক বলতে পারি। কিন্তু আজকের দিনটা এই যে শেষ করলাম না, দেখেছো এই যে আজকের দিনটা যদি আমি শেষ না করি তখন এটাকে পূর্ণ অর্থবোধক বলতে পারছি না। তার মানে বাক্য তখনই হবে যখন বক্তার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে, তখন সেটাকে আমরা বাক্য বলতে পারি। আর ভাষিক একককে বাক্য কেন বলা হচ্ছে? কারণ যদি মনে করো 5টা বাক্য পরপর লেখা হয়, রহিম খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে তার শিক্ষার্থী বন্ধুদেরকে উপকার করে, সে শিক্ষকদের কথা মেনে চলে, এখানেও কিন্তু মনের ভাব প্রকাশ করা হয়েছে। কিন্তু এইখানে এটা আর একটা এককে আটকে নেয়, এটা 4-5টা বাক্য হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে একটা অনুচ্ছেদ। আমরা অনুচ্ছেদ নিয়ে কথা বলছি না, আমরা একদম শর্টেস্ট। একক মানে কি? মনে করো 40 মিটার, আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 40 মিটার, তাহলে এই যে মিটারটা এইটাই হচ্ছে আমার একক। তাহলে ভাষিক একক হচ্ছে সবচেয়ে শর্টেস্ট যেটা, সেটা 40 মিটার। আসলে কি জানো, 40 মিটার আসলে হচ্ছে 40 ইন্টু 1 মিটার, মানে 1 মিটারের মতো 40 গুণ, 40-এর গুণিত। তাহলে এই একক বলতেও এটাই বোঝাচ্ছে, একদম সবচেয়ে শর্টেস্ট যে প্রপোর্শনটা রয়েছে সেটাকে বলছে ভাষিক একক, এটাকে বাক্য বলে। এখন এই যে সজল আর লতা বই পড়ে, এটা তো একটা বাক্য হলো। আমি একটু আগে কি বলেছিলাম? বাক্য মানেই হচ্ছে বাক্যের মধ্যে যে প্রত্যেকটা শব্দ ব্যবহার করা হবে, এই প্রত্যেকটা শব্দের সাথেই বিভক্তি যুক্ত হবে। বিভক্তিগুলো অনেক সময় আমরা দেখেই বুঝতে পারবো, আবার অনেক সময় আমরা দেখে বুঝতে পারবো না। বিভক্তি দেখে বুঝতে পারি বা না পারি, শব্দে ব্যবহার হওয়া মানেই হচ্ছে প্রত্যেকটা শব্দের সাথে বিভক্তি রয়েছে। দেখি এখানে বাক্যে অবস্থিত প্রত্যেকটি শব্দকে পদ বলে। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে একটু দেখাই যে বিভক্তি আছে, এইটার মধ্যে বিভক্তি কোথায় কোথায় আছে আমি একটু দেখাই। মূল শব্দটা হচ্ছে বাক্য। মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে বাক্য, এর সাথে যুক্ত হয়েছে একটা এ বিভক্তি। দেখেছ? অবস্থিত, ঠিক আছে, অবস্থিতের সাথে যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয় নাই, তাহলেও আমরা বলবো হচ্ছে এটার সাথে যুক্ত হয়েছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি, ঠিক আছে। তারপর আবার দেখো শব্দ কে, মূল শব্দটা হচ্ছে শব্দ, এর সাথে যুক্ত হয়েছে একটা কে বিভক্তি। দেখেছ? পদ বলে। তার মানে দেখতে পেয়েছো এখানে আমরা যদি কোনো বিভক্তি দেখতে নাও পাই, এই যে মনে করো যদি আমরা এরকম কোনো এ অথবা এরকম কোনো কে বিভক্তি আমরা যদি দেখতে নাও পাই, তারপর আমরা বলি হচ্ছে এই যে এখানে শূন্য বিভক্তি আছে। যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি না কোনো কোনো বিভক্তি যুক্ত হয়েছে, সেখানে আমরা বলছি হচ্ছে সেখানে কি আছে, সেখানে হচ্ছে কি আছে, সেখানে একটা শূন্য বিভক্তি আছে। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। ক্লিয়ার? সো এই যে প্রত্যেকটা বাক্য মানেই হচ্ছে বাক্যের মধ্যে কি থাকবে, বাক্যের মধ্যে হচ্ছে একটা প্রত্যেকটা শব্দে একটা একটা করে বিভক্তি থাকবে। তারপর দেখি বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে। অনেক সময় দেখা যায় যে একটা বাক্যের মধ্যে আলাদা আলাদা কিছু পার্ট হয়ে গেছে। ফর এক্সাম্পল, তোমার ক্লাসে 60 জন শিক্ষার্থী আছে, 60 জন তোমার ক্লাসমেট বা ব্যাচমেট, কিন্তু এই 60 জনই কি তোমার বন্ধু? তা কিন্তু না। মনে করো তোমার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে 5 জন। এখন ক্লাসের যে বাকি 55 জন রয়েছে তারা হয়তো বা তোমার শত্রু না, কিন্তু তারা তোমার অত ক্লোজ ফ্রেন্ডও না। এই যে বাকি 55 জন রয়েছে, এই বাকি 55 জনের মধ্যে কিন্তু আলাদা আলাদা গ্রুপ আছে। হয়তো বা কোনো ফ্রেন্ড গ্রুপটা 3 জনের, কোনো ফ্রেন্ড গ্রুপটা হয়তো বা 7 জনের, কোনো ফ্রেন্ড গ্রুপটা হয়তো বা 10 জনের। তার মানে একটা 60 জনের ক্লাসরুমে যেরকম আলাদা আলাদা ফ্রেন্ড গ্রুপ থাকতে পারে, একটা বাক্যের মধ্যেও এরকম আলাদা আলাদা শব্দগুচ্ছ থাকতে পারে যারা একই রকম আচরণ করে। তোমার ফ্রেন্ড গ্রুপ যেরকম একরকম আচরণ করে, অন্য আরেকটা ফ্রেন্ড গ্রুপ কিন্তু আরেক রকম আচরণ করে। এই যে আচরণের ভিত্তিতে একটা বাক্যে কি ধরনের কাজ তারা করছে, কি ধরনের আচরণ তারা প্রকাশ করছে, তার ভিত্তিতে আমরা তাদেরকে বর্গ বলি। সামনে আমরা এটা আরেকটু বিস্তারিত দেখব। তো এইখানে যদি দেখো,
এই যে একাধিক শব্দের গুচ্ছকে তখন বর্গ বলা হয়। কি বলে? বর্গ বলে। যেমন সজললতা বই পড়ে, তার মানে এখানে দেখো সজল যেই কাজটা করছে লতাও এক্স্যাক্ট সেম কাজটাই করছে। তার মানে সজল আর লতার কিন্তু এখানে কাজ বলো কিংবা আচরণ বলো, তাদের এইখানে যে কন্ট্রিবিউশনটা সেটা সেম। সজল যা করছে লতাও তাই করছে, সজলও বই পড়ছে লতাও বই পড়ছে, এই জন্য আমরা সজল আর লতাকে এইখানে একটা বর্গ বলতে পারি। সজল আর লতাকে এই জন্য আমরা এখানে কি বলতে পারি? একটা বর্গ বলতে পারি। ক্লিয়ার আমাদের কাছে? ওকে, তারপরে দেখি এইবার আমরা সাধারণ একটা বাক্যের কি কি অংশ থাকে সেটা নিয়ে আলোচনা করব। আমরা যখন ইংলিশ গ্রামার পড়ি আমরা পড়ি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সূত্র হিসেবেই মনে করো অনেক সময় আমরা মুখস্থ করে ফেলি। ফর এক্সাম্পল আই ইট রাইস, আই ইট রাইস, তার মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন একই রকম কিন্তু আমরা দেখি হচ্ছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও আছে, বা একই রকম আমরা দেখি হচ্ছে বাংলা ভাষায় যে বাক্য ব্যবহার হয় তার মধ্যেও আছে। কীরকমটা একটু দেখি। প্রথমটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট। বাক্যের ক্রিয়াকে যে চালায়, অনুশীলনের একটা এমসিকিউ ছিল, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কর্তা। যেমন এই যে বাক্যটা নিয়ে আমরা কথা বলছিলাম, সজললতা বই পড়ে, কিংবা এই যে মনে করো বাক্যটা সজললতা বই পড়ে, এখানে কাজটা কে করছে? কাজটা যদি করে, ঠিক আছে, কাজটা যে করছে সেই কিন্তু এইখানে হয়ে যাচ্ছে কর্তা। আমি এক্সাম্পলটা এখানে লিখে দেই, এখানে এক্সাম্পলটা লিখে দেই, সজল ও লতা, সজল ও লতা বই পড়ে, সজল ও লতা এখানে হচ্ছে বই পড়ে। তাহলে দেখো এখানে সজল যে কাজটা করছে লতাও কিন্তু একই কাজটাই করছে। তাহলে আমি সজলকে যদি সাবজেক্ট বলি তাহলে আমাকে লতাকেও কিন্তু সাবজেক্ট বা কর্তা বলতে হবে। সজলও কাজ করছে লতাও কাজ করছে, তার মানে এইখানে সজল আর লতা দুইজন মিলেই কিন্তু কাজটা চালিয়ে নিচ্ছে, এই জন্য এখানে এরাই হচ্ছে কর্তা, বা ইংলিশে বলতে হয় সাবজেক্ট। কর্ম কোনটাকে বলে? যাকে অবলম্বন করে কোনো কাজ হয়, যাকে ঘিরে বা যার মাধ্যমে কোনো কাজ হয় সেটাকে বলা হচ্ছে কর্ম। সাধারণত কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে বাক্যে হচ্ছে কর্মটা পাওয়া যায়। যেমন আমি বই পড়ি, প্রশ্ন করো তো আমি কি পড়ি? আমি বই পড়ি। তাহলে প্রশ্ন করব কি দিয়ে? আমরা প্রশ্ন করব হচ্ছে কি দিয়ে, কি দিয়ে। আবার অনেক সময় বাক্যের রকম ফের অনুযায়ী কাকে দিয়েও প্রশ্ন করা যেতে পারে। কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? কর্ম বা অবজেক্টটা পাওয়া যাবে। আমি বই পড়ি, প্রশ্ন করতে হবে ক্রিয়াকে, ক্রিয়ার উদ্দেশ্যে। আমি কি পড়ি? বই পড়ি। সজল ও লতা বই পড়ে, প্রশ্ন করতে হবে কিভাবে? সজল ও লতা কি পড়ে? সজল ও লতা বই পড়ে। তাহলে বইটাই হচ্ছে এখানে আমাদের কর্ম। তারপর ক্রিয়া বা ভার্ব, এটা তো আমরা খুবই সহজে বুঝি। কোনো কিছু করা, যাওয়া, হওয়া, এমনকি ঘুমানো, বসে থাকা, এগুলোও কিন্তু ক্রিয়া। এগুলোও ক্রিয়া, মানে কাজ হলেই বা কাজের নাম থাকলেই সেটাকে আমরা ক্রিয়া বলতে পারি। এই যে আই ইট রাইস, তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম। আই ইট রাইস, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি করতে হবে? হোয়াট ডু আই ইট, আমি কি খাই? আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে আমিটা হচ্ছে এখানে কর্তা, ভাতটা হচ্ছে এখানে কর্ম, খাইটা হচ্ছে এখানে আমাদের ক্রিয়া। আশা করি এই ব্যাপারটাও তোমাদের কাছে পরিষ্কার। এরপরে দেখো প্রত্যেকটা বাক্যকে মোটা দাগে দুইটা অংশে বিভক্ত করা যায়। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কোনটাকে বলে? সাধারণত দেখা যায় যেটা সাবজেক্ট বা যেটা কর্তা, যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে, যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। এই যে সজল আর লতা একই এক্সাম্পল, এরাই হচ্ছে এখানের উদ্দেশ্য, যেটাকে একটু আগে আমরা কর্তা হিসেবে দেখে আসলাম, এরাই হচ্ছে এখানে উদ্দেশ্য। বিধেয় কাকে বলে? বাক্যের যে অংশে, অর্থাৎ উদ্দেশ্য বাদে বাক্যের বাকি পুরোটুকু অংশকেও তুমি চাইলে বিধেয় বলতে পারো, যদি না সেই বাক্যে উদ্দেশ্যের প্রসারক বা বিধের প্রসারক এরকম না থাকে। যদি একটা সাধারণ বাক্য হয় তাহলে বলতে পারি, যেমন আমি ভাত খাই, এখানে আমিটা হচ্ছে উদ্দেশ্য, এই আমি বাদে বাক্যে যতটুকু অংশে ভাত খাই পুরোটুকুকে আমি বলতে পারি হচ্ছে বিধেয়। তার মানে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু প্রকাশ করে সেটাকে আমরা বলি হচ্ছে
বিধেয়। তার মানে আমাদের কাছে উদ্দেশ্যও ক্লিয়ার, বিধেয় আমাদের কাছে ক্লিয়ার। একটা এক্সাম্পল দিয়েই, বইয়ের এক্সাম্পল তাও। এইবার আমরা হচ্ছে আরেকটু জটিল জায়গায় যাব, যেটা নিয়ে অনেক সময় অনেকের একটু কনফিউশন হয়। বাক্যকে গঠন অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। কি কি বলেছি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। জটিল বাক্যকে অনেক সময় আবার মিশ্র বাক্য বলা হয়, তো সেটাও আমরা একটু জেনে রাখি। এইবার আমরা একটু ফার্স্টে সরল বাক্যটা দেখে নিই। সরল বাক্য সামনে আরও বিস্তারিত জানবো, এখন একটু গ্লিম্পস হিসেবে দেখছি। সরল বাক্য বলতে সেই বাক্যকে বোঝায় যেখানে ন্যূনতম একটা সমাপিকা ক্রিয়া থাকে। প্রশ্ন করতে পারো, ভাইয়া সমাপিকা ক্রিয়া কাকে বলে? বাক্যে যে ক্রিয়াটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে বা শেষ করে, সেটাকেই আমরা বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফর এক্সাম্পল, তামিম ইকবাল ছক্কা মারতে মারতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। এইখানে এই যে তামিম ইকবাল ছক্কা মারতে মারতে, এই মারতে মারতেও কিন্তু ক্রিয়া, কিন্তু এরা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারেন নাই, এই জন্য এটাকে আমি সমাপিকা ক্রিয়া বলবো না, এগুলোকে আমি বলবো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ছক্কা মারতে মারতে আউট হয়ে, দেখো হয়েটাও কিন্তু বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না, এই জন্য হয়েটাকেও আমি কি বলবো না, হয়েটাকেও আমি হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া বলবো না, এটাকেও আমি অসমাপিকা ক্রিয়া বলবো। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। ফাইনালি এই যে গেলেন ভার্বটা বা গেলেন যে ক্রিয়াটা, এটাই হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পেরেছে, এই জন্য এটাকে আমি হচ্ছে সমাপিকা ক্রিয়া বলবো। এবং বাক্যে যদি অ্যাটলিস্ট একটা সমাপিকা ক্রিয়া থাকে, তখন সেটাকে আমি বলতে পারি হচ্ছে একটা সরল বাক্য। এক্সাম্পল দেখি, জেসমিন সবার জন্য চা বানিয়েছে। এই যে দেখো তোমাদের জন্য এটা পিঙ্ক কালার করে রেখেছি, সমাপিকা ক্রিয়া। এই যে বানিয়েছেটাও পিঙ্ক কালার করে রেখেছি, কারণ এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তার মানে জেসমিন সবার জন্য চা বানিয়েছে এবং সবাইকে নাস্তা বেড়ে দিয়েছে। দেখো এইখানে কিন্তু ঝামেলা হয়ে গেল। আমি যদি বলি জেসমিন সবার জন্য চা বানিয়েছে, এরপরে যদি আমি অ্যাড করি এবং এবং সবাইকে কি দিয়েছে, চায়ের সাথে কি দেওয়া যায়, বিস্কুট দেওয়া যায়, বিস্কুট দিই সবাইকে, এবং সবাইকে বিস্কুট দিয়েছে, সবাইকে বিস্কুট দিয়েছে। এই হয়ে গেল ঝামেলা। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে এইখানে কিন্তু এই দিয়েছেটাও আরেকটা সমাপিকা ক্রিয়া হয়ে গেল। তার মানে দুইটা সমাপিকা ক্রিয়া পেয়ে গেলাম। আমাদের কি শর্ত ছিল? আমাদের শর্ত ছিল একটি মাত্র হতে হবে, একটি মাত্র হতে হবে। যদি একটার বেশি থাকে তখন কিন্তু এটা আর সরল বাক্য থাকছে না। এটা কি হয়ে যাচ্ছে, এই এবং যোজকটার কারণে এটা হয়ে যাচ্ছে একটা যৌগিক বাক্য। যৌগিক বাক্য সামনে দেখবো, আপাতত এইটুকু মুছে দেই যাতে তোমরা পরে ক্লাসের স্লাইডটা দেখে কনফিউজ না হও। বুঝতে পেরেছি? যদি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তখন সেটাকে আমরা হচ্ছে সরল বাক্য বলি। আচ্ছা, তারপর জটিল বাক্য। একটু আগে আলোচনা করছিলাম, জটিল বাক্য হচ্ছে সেই ধরনের বাক্য যে বাক্যে দুইটা অংশ থাকে এবং দুইটা অংশের মধ্যে একটা শর্ত থাকে। কীরকম শর্ত, কিভাবে বুঝবো, কিভাবে মনে রাখবো? চল একটা নিনজা টেকনিক দিয়ে তোমাদেরকে শিখিয়ে দেই। মনে করো তুমি আর তোমার বন্ধু খুবই ক্লোজ ফ্রেন্ড। এখন তুমি একদিন ভুলে স্কুলে টিফিন নাও নাই। তোমার বন্ধুকে বললা যে দোস্ত আমাকে একটু তোর টিফিন থেকে দে। তোমার বন্ধু তোমাকে টিফিন দেওয়ার সময় শর্ত জুড়ে দিল, ঠিক আছে তোকে আমি আজকে টিফিন খাওয়াতে পারি যদি তুই কালকে আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াস। তাহলে এই যে তোমাদের মধ্যে একটা সহজ সরল বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কি চলে আসলো, একটা শর্ত চলে আসলো। তাহলেই কিন্তু তোমাদের বন্ধুত্বের সম্পর্কটা আর সরল সহজ থাকলো না, এটা হয়ে গেল জটিল। আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যখন এরকম শর্ত চলে আসে তখন যেরকম সম্পর্কগুলো জটিল হয়ে যায়, বাক্যের ক্ষেত্রেও একই রকম। যখন একটা বাক্যের মধ্যে শর্ত চলে আসে, একটা অংশ আরেকটা অংশের উপর শর্তের মাধ্যমে নির্ভরশীল থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে একটা জটিল বাক্য। ইংলিশ গ্রামারের কন্ডিশনারের সাথে এটা অনেকটুকু ম্যাচ করে। আমি যেমন একটা এক্সাম্পলের কথা তখন বলেছিলাম যে ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই উইল গো, আমি তাহলে যাব। তার মানে হচ্ছে আমার যাওয়াটা তোমার আসার উপর নির্ভরশীল। তুমি যদি আসো
তাহলেই কেবল আমি যাব, তুমি যদি না আসো তাহলে আমি যাব না। এই যে দেখেছো বাক্যে দুইটা অংশ, কি কি অংশ? একটা হচ্ছে এইটুকু অংশ কমার আগে, আরেকটা হচ্ছে এইটুকু অংশ কমার পরে। বাক্যের দুইটা অংশ, একটা অংশ আরেকটা অংশের উপর শর্ত সাপেক্ষে যুক্ত হয়েছে, শর্তাধীন। এই জন্য এই ধরনের বাক্যকে আমরা জটিল বাক্য বলি। যেমন যদি তোমার কিছু বলার থাকে, এটা বাক্যের একটা অংশ, বাক্যের আরেকটা অংশ হচ্ছে এখনই বলে ফেলো, এখনই বলে ফেলো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে জটিল বাক্য মানে কি। জটিল বাক্য মানে হচ্ছে বাক্যে দুইটা অংশ থাকবে এবং বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর শর্ত সাপেক্ষে যুক্ত থাকবে বা নির্ভরশীল থাকবে, অধীন থাকবে। ওকে, ফাইনালি আমরা দেখব হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য খুবই সহজ। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ থাকবে এবং তারা যোজকের মাধ্যমে যুক্ত হবে। কিসের মাধ্যমে যুক্ত হবে? যোজক। যোজক কোনগুলা ভাইয়া? যোজক হচ্ছে ও, এবং, আর, তবু, তবে, তারপর, কিন্তু, অথবা, বা, নতুবা, এমনকি কমাও কিন্তু একটা যোজক হতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে বিভিন্নভাবে একাধিক বাক্য বা বাক্যাংশ যুক্ত হয়ে যখন একটা পূর্ণ বাক্য গঠন করে তখন সেটাকে আমরা যৌগিক বাক্য বলতে পারি। দেখো এইখানে আমি বলেছি যোজক, তো কোনটা যোজক? রহমত রাতে রুটি খায়, আর এই আটটাই হচ্ছে আমাদের এখানকার যোজক, আর রহিমা খায় ভাত। তার মানে খুব সহজেই আমরা চিনে ফেললাম সরল বাক্য কোনটা, জটিল বাক্য কোনটা, যৌগিক বাক্য কোনটা। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা একটু দেখি ক্রিয়া থাকা বা না থাকা এটার ভিত্তিতে, বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ক্রিয়া থাকা বা না থাকা, বুঝতেই পারছো এটা অনেকটা আমাদের আইসিটির বাইনারির মতো, 0 or 1, ইয়েস or নো। তার মানে হয় ক্রিয়া আছে অথবা ক্রিয়া নাই। যদি ক্রিয়া থাকে তাহলে সেটাকে আমি বলি হচ্ছে সক্রিয় বাক্য, আর যদি ক্রিয়া না থাকে তাহলে সেটাকে আমি বলছি অক্রিয় বাক্য। মনে রাখার নিনজা টেকনিক আছে, সেটা যদি চাও বলে দিতে পারি। স মানে হচ্ছে সহিত বা সাথে, তার মানে ক্রিয়া আছে এমন বোঝায়। অ মানে কি? অ মানে হচ্ছে না, তার মানে নাই ক্রিয়া এমন বোঝায়, না বা নাই এভাবে। এখন দেখি তো একটু সক্রিয় বাক্যের একটা উদাহরণ আর অক্রিয় বাক্যের একটা উদাহরণ। সক্রিয় বাক্যের উদাহরণ কোনটা? যে আমার মা চাকরি করেন, তার মানে এখানে একটা ক্রিয়া আছে, এটাই তাহলে হচ্ছে আমাদের সক্রিয় বাক্য। এখন আমি ভালো ছেলে, আমি ভালো শিক্ষক, এইখানে দেখো কোনো ক্রিয়া দেখা যাচ্ছে না। ক্রিয়া যদি দেখা না যায় বা ক্রিয়া যদি উল্লেখিত না হয় তার মানে কিন্তু এই না যে ক্রিয়া একেবারেই নাই, ক্রিয়াটা সেক্ষেত্রে উজ্জ্ব থাকে। কি থাকে? উজ্জ্ব থাকে বা অনুল্লেখিত থাকে। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, দেখো এখানে কিন্তু সরাসরি আমরা কিন্তু সরাসরি কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি না। হয়তোবা আমরা লিখতে পারি তিনি বাংলাদেশের নাগরিক হন, এইভাবে হয়তোবা লিখতে পারি, ব্র্যাকেটে চাইলে আর কি লিখতে পারি, কিন্তু এটা উজ্জ্ব রয়েছে বা অনুল্লেখিত রয়েছে, মেনশনড নাই, এখানে উল্লেখ করা হয়নি এটা এখানে। তাই এইটাকে আমরা বলছি একটা অক্রিয় বাক্য। ইম্পর্টেন্টলি ক্রিয়া সাধারণত, এটা মনে রাখবা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ক্রিয়া সাধারণত বিধেয় অংশে থাকে, কারণ উদ্দেশ্য অংশে সাবজেক্টের ক্ষেত্রে আর কোনো কিছুই থাকে না, শুধু সাবজেক্ট থাকে। যেমন তিনি হচ্ছে এখানকার উদ্দেশ্য, আমার মা এখানকার উদ্দেশ্য। তো বিধেয় অংশতেই ক্রিয়াটা থাকে, এই জন্যই বলা হচ্ছে, এই কারণে বইতে বলা হয়েছে বিধেয় অংশে যদি ক্রিয়া থাকে অথবা না থাকে তার ভিত্তিতে বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ক্রিয়া যদি থাকে তাহলে সেটাকে আমি বলি হচ্ছে সক্রিয় বাক্য, ক্রিয়া যদি না থাকে তাহলে সেটাকে আমি বলি হচ্ছে অক্রিয় বাক্য। ওকে, এখন একটা ডিসক্লেইমার। এই যে তোমার একটা অক্রিয় বাক্য যেটাতে আমরা আপাতভাবে কোনো ক্রিয়াপদ দেখতে পাচ্ছি না, সেটাতেও কিন্তু ক্রিয়াপদ আনা সম্ভব যদি সেটাকে আমরা অতীতকালে পরিণত করি অথবা ভবিষ্যৎকালে পরিণত করি। যেমন আমাদের এই এক্সাম্পলটা, তিনি বাংলাদেশের নাগরিক। এখন এটাকে যদি আমি অতীতকালে কনভার্ট করি তাহলে কি লিখব? তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। এইবার এখানে যে ছিলেনটা, এটা কিন্তু একটা ক্রিয়া। তার মানে অক্রিয় বাক্য সক্রিয় বাক্য হতে পারে যদি সেই অক্রিয় বাক্যটাকে আমরা অতীত অথবা ভবিষ্যৎকালে রূপান্তরিত করি বা পরিণত করি। আবার একই রকম এক্সাম্পল, তিনি বাংলাদেশের নাগরিক হবেন, মানে মনে করো বিদেশি কেউ একজন বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেছে।
ফর এক্সাম্পল বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী, বাংলাদেশের নাগরিকত্বের জন্য তাকে আলাদা করে আবেদন করতে হয়েছে। তো যখন এটা একটা ভবিষ্যৎকাল ছিল, মানে আজকে আবেদন করেছেন, হয়তোবা 3 মাস পর তার আবেদনটা গ্র্যান্টেড হবে, তখন কিন্তু আমরা চাইলে বলতে পারতাম যে হামজা চৌধুরী বাংলাদেশের নাগরিক হবেন। দেখেছো, এই যে অক্রিয় একটা বাক্য, সেই অক্রিয় বাক্যটাতে আমরা যখন অতীত বা ভবিষ্যৎকালে এটাকে যখন কনভার্ট করলাম, পরিণত করলাম, তখনই কিন্তু সেখানে কি চলে আসলো, সেখানে ক্রিয়া চলে আসলো। আশা করি এই ব্যাপারটাও তোমাদের কাছে পরিষ্কার। এরপরে আমরা দেখব হচ্ছে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী, লক্ষ্য মানে কি, উদ্দেশ্য অনুযায়ী, যে কিভাবে, কি উদ্দেশ্যে বলা হচ্ছে বা কিভাবে বলা হচ্ছে, কোন অ্যাপ্রোচে বলা হচ্ছে, কোন ভঙ্গিমায় বলা হচ্ছে, তার ভিত্তিতে বাক্যকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা সেগুলো একটু দেখে নিই। প্রথমটাই হচ্ছে বিবৃতিবাচক বাক্য। বিবৃতিবাচক বাক্য দিয়ে সাধারণ বিবরণ বোঝায় বা নর্মাল এক্সপ্লেনেশন। আমি তোমার সাথে যেভাবে এখন কথা বলছি এটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য। সাধারণত আমরা বেশিরভাগ কথা এভাবে বিবৃতিবাচক কথার মাধ্যমে বলে থাকি। তো বিবৃতিবাচক বাক্যের মধ্যে আবার 2টা টাইপ হতে পারে, 2টা ধরন হতে পারে। একটা হচ্ছে ইতিবাচক, মানে সব হ্যাঁ বোধকগুলা, আর একটা হচ্ছে নেতিবাচক, সব না বোধকগুলো। যেমন ইতিবাচক হচ্ছে আমরা রোজ বেড়াতে যেতাম, তার মানে এখানে একটা হ্যাঁ সূচক কথা আছে, কিন্তু হ্যাঁ, তার মানে এখানে কোনো নেগেটিভ কিছু নাই, এখানে কোনো নেগেটিভ কিছু নাই। অন দ্য আদার হ্যান্ড নেতিবাচক হচ্ছে তারা তোমাদের ভোলেন নি, তার মানে এখানে একটা না বোধক বা নেতিবাচক কথা আছে। কিন্তু ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, যেটাই হোক ঘটনা, যেটা কিন্তু বিবৃতিবাচক বাক্য। খুবই সহজ। পরেরটা আরো সহজ, তবে অনেক সময় এটাতে আমরা একটু সিলি মিস্টেক করি। পরেরটা হচ্ছে প্রশ্নবাচক। যখন কোনো একটা বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায়, কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, জানতে চাওয়া বোঝায়, তখন সেখানে সেই বাক্যটাকে আমরা প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য বলি। তবে একটা বাক্য ততক্ষণ পর্যন্ত প্রশ্নবোধক বা প্রশ্নসূচক হিসেবে স্বীকৃতি পাবে না যতক্ষণ পর্যন্ত না ওই বাক্যের শেষে তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন লিখবা। প্রশ্নবোধক চিহ্ন যদি না লিখো তাহলে এটা প্রশ্নবোধক বাক্য হবে না। এক্সাম্পল, তোমার নাম কি, অথবা সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়। আবারও বলছি, এসএসসি পরীক্ষায় বোর্ডে যে এমসিকিউগুলো আসে সেগুলো বইয়ের উদাহরণ থেকেই আসে। বইয়ের প্রত্যেকটা উদাহরণ ভালো করে পড়তে হবে, বইয়ের উদাহরণগুলো থেকে একটা প্রশ্ন মিস দেওয়া যাবে না। অলরাইট, তারপর আমরা দেখব হচ্ছে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাকে আমি একটু সহজ করে ভাঙতে পারি, যদিও ব্যাকরণিকভাবে ভাঙা হয় এটা এরকম না। অনুজ্ঞা, 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 ঠিক আছে। এটাকে ভাঙলে আমরা কি এভাবে লিখতে পারি? অনুজ্ঞা মানে হচ্ছে অনুরোধ। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, এটা একটা নিনজা টেকনিক মনে রাখার। অনুরোধ। আর গা থেকে এসেছে কি, গা কোত্থেকে এসেছে? গা, গা এসেছে আজ্ঞা থেকে। আজ্ঞা মানে কি আমরা জানি? আজ্ঞা মানে কি আমরা জানি? আজ্ঞা মানে হচ্ছে অর্ডার, অর্ডার। আমি তোমাকে বললাম, তোমাকে তাই করতে হবে। আর অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট অথবা অর্ডার সাধারণত আদেশ অথবা নিষেধ, কোনো কিছু করতে বলা অথবা কোনো কিছু করতে মানা করা, কোনো কিছু প্রার্থনা করা বা অনুরোধ করা কিংবা অর্ডার করা, আজ্ঞা দেওয়া, এইগুলোই হচ্ছে অনুজ্ঞাবাচক। যেমন আমাকে একটি কলম দাও, তার মঙ্গল হোক। আমাকে একটি কলম দাও, এটা দিয়ে কি বুঝেছে? এটা দিয়ে তুমি অনুরোধও বলতে পারো যে আমাকে একটি কলম দাও, প্লিজ আমাকে একটা কলম দেন স্যার, ঠিক আছে, প্লিজ স্যার আমাকে আর 5 মিনিট সময় বাড়িয়ে দেন। আমরা অনেক সময় পরীক্ষার হলের একদম শেষ মুহূর্তে বলি। এটা কোন ধরনের বাক্য? এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য। তারপরে দেখো, তার মঙ্গল হোক, তিনি ভালো থাকুক, এরকম, তার মঙ্গল হোক বা তিনি ভালো থাকুন, এইটা হচ্ছে কি আমাদের অনুজ্ঞাবাচক বাক্য। লাস্টলি আবেগবাচক বাক্য। যখন একটা বাক্যের মাধ্যমে আবেগ বা বিস্ময়, এক্সক্লামেটরি সাইন যখন থাকে, এক্সক্লামেশন যখন প্রকাশ করা হয়, খুব এক্সাইটেড, তখন সেটাকে আমরা হচ্ছে আবেগবাচক বাক্য বলি। যেমন দারুণ, দেখো এখানে একটা আবেগসূচক চিহ্ন রয়েছে, দারুণ আমরা জিতে গিয়েছি। আবার অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি, দেখেছো, একটা প্রশ্নবোধক চিহ্ন যেরকম ছিল প্রশ্নবোধক বাক্যে, একই রকম একটা আবেগসূচক চিহ্ন থাকবে, একটা এক্সক্লামেটরি সাইনও থাকবে যখন এটা একটা আবেগবাচক বাক্য হবে। তার মানে খুব সহজেই আমরা বাক্যের অংশ ও শ্রেণী বিভাগগুলো দেখে নিলাম এক নজরে, যাতে করে আমাদের বাক্যের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা যাব হচ্ছে
পরবর্তী অংশে, সেটা হচ্ছে বাক্যের বর্গ। বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ থেকে যে সকল এমসিকিউগুলো বিভিন্ন বোর্ডে এসএসসিতে বিগত বছরগুলোতে এসেছে, সেগুলো আমরা ক্লাসের একেবারে শেষ অংশে টানা সলভ করব। তার মানে আমরা আজকে এখানে যতগুলো পরিচ্ছেদ পড়ছি বাক্য থেকে, সবগুলো পরিচ্ছেদের অনুশীলনীগুলো আমরা পড়তে পড়তে সলভ করছি, আর একেবারে শেষে গিয়ে সবগুলো বোর্ড কোশ্চেন আমরা একসাথে টানা সলভ করব। এইবার চলো আমরা বাক্যের বর্গ নিয়ে আলোচনা করবি, এবং বাক্যের বর্গ শুরুই করব হচ্ছে আবারও অনুশীলনীর এমসিকিউ সলভিং এর মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন, যেটা কিনা আবার ময়মনসিংহ বোর্ডেও 2024 সালে এসেছিল। বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? পরিচ্ছেদের যেটা নাম সেটাই বলে, সেটা হচ্ছে বর্গ। বর্গ বলে। 2 নম্বর প্রশ্ন, বর্গ আসলে কি? বাক্যের বিন্যাস, ধ্বনিগুচ্ছ, বর্ণের সমষ্টি নাকি শব্দের গুচ্ছ? অপশন কি হবে? অপশন হবে ডি, শব্দের গুচ্ছ। 3 নম্বর প্রশ্ন, বর্গের নাম হয় পদ অনুযায়ী, বাক্য অনুযায়ী, ধ্বনি অনুযায়ী, বর্ণ অনুযায়ী। আমরা যারা আগে অ্যাটলিস্ট একবার হলেও রিডিং পড়েছি বইটা, তারা নিশ্চয়ই জানি এটার উত্তর হবে হচ্ছে এ, পদ অনুযায়ী। একটু পরে আমরা দেখব বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এইরকম ইত্যাদি ব্যাপার স্যাপার। 4 নম্বর প্রশ্ন, বিশেষ্যের আগে বা নাউনের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ নাকি ক্রিয়া বর্গ? কোনটা? অপশন এ, বি, সি, ডি কোনটা হবে? এটা হবে অপশন এ, বিশেষ্য বর্গ। কারণ এটা আলটিমেটলি বিশেষ্যের মতো আচরণটা করছে বা নাউনের মতো আচরণটা করছে। নাউনের আগে বসলেও, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসছে, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এটা কার আগে বসছে? এটা বসছে নাউনের আগে। কিন্তু ঘটনা হচ্ছে নাউনের আগে বসার কারণে এটার আচরণটাও নাউনের মতোই হচ্ছে, এই জন্য এটাকে আমরা বিশেষ্য বর্গ বলছি। 5 নম্বর প্রশ্ন, বিশেষণ জাতীয় শব্দগুচ্ছকে কি বলে? বিশেষণ জাতীয় শব্দগুচ্ছকে বলা হচ্ছে বিশেষণ বর্গ। এটা তো খুবই সহজ। 6 নম্বর প্রশ্ন, বিধেয় অংশের ক্রিয়া সাধারণত বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ নাকি ক্রিয়া বর্গ? এটাও খুবই সহজ, এটা হচ্ছে ক্রিয়া বর্গ। একেবারে পানির মতো সহজ প্রশ্ন দিয়েছে আমাদের অনুশীলনীতে। এইবার আমরা বাক্যের বর্গের একটু বেসিক শিখে নিব, যাতে করে এই সহজ প্রশ্নের বাইরেও যখন একটু কঠিন প্রশ্ন আসবে এসএসসিতে, তখন সেগুলো যাতে আমরা খুব সহজে পেরে যাই। চলো দেখি। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা তোমাদের বইতে দেওয়া আছে, মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো। এখানে আলাদা আলাদা যে কালার করা রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার, আলাদা আলাদা একটা বর্গ বোঝাচ্ছে। কোনটা কোন বর্গ সামনে যখন আমরা আরেকটু বিস্তারিত পড়বো তখন তোমরা আইডেন্টিফাই করতে পারবা। আপাতত একটু দেখে নাও যে একটা বাক্যের মধ্যেই কিন্তু একাধিক বর্গ থাকতে পারে। যেমনটা আমি ক্লাসের শুরুতে বলছিলাম, একটা ক্লাসে যদি 60 জন শিক্ষার্থী থাকে, সেই 60 জনের মধ্যে কিন্তু আলাদা আলাদা ফ্রেন্ড গ্রুপ থাকতে পারে। কোনো ফ্রেন্ড গ্রুপে হয়তো বা 3 জন, কোনোটাতে 5 জন, কোনোটাতে 7 জন, কোনোটাতে 10 জন, এরকম আলাদা আলাদা থাকতে পারে। বাক্যের ক্ষেত্রেও এরকম আলাদা আলাদা বর্গ থাকতে পারে। যেমন এখানে বাড়ির সামনে থাকা 3টা শব্দ নিয়ে একটা বর্গ হচ্ছে, আবার এখানে উঠে পড়লো 2টা শব্দ নিয়ে একটা বর্গ হচ্ছে। তো কয়টা শব্দ হলেই বর্গ হবে এটার কোনো আসলে ধরাবাঁধা নিয়ম নাই। আচ্ছা, এবার দেখো যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে বাক্যের বর্গটা কোন পদের মতো আচরণ করছে, সেটা কি বিশেষ্যের মতো আচরণ করছে, নাকি সেটা বিশেষণের মতো আচরণ করছে, নাকি সেটা ক্রিয়ার মতো আচরণ করছে, নাকি সেটা ক্রিয়া বিশেষণের মতো আচরণ করছে, কোন পদের মতো আচরণ করছে, এটা অনুসারে ওই বর্গটার নামকরণ করা হয়। ওই বর্গটা কি বিশেষ্য হবে নাকি বিশেষণ হবে, ক্রিয়া হবে, ক্রিয়া বিশেষণ হবে, এটা ওর আচরণের উপর নির্ভর করে ডিসাইড করা হয়। চলো সেটাও আমরা একটু বিস্তারিত দেখি। প্রথমে আমরা পড়বো হচ্ছে বিশেষ্য বর্গ। বিশেষ্যের আগে, নাউনের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ। সম্বন্ধপদ কোনগুলো? সম্পর্ক স্থাপন করে যে পদগুলো, সেগুলোকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। এইগুলো যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি করে। এখানে সবগুলো বিশেষ্য বর্গ আমি আলাদা করে কালার করে দিয়েছি। যেমন অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। তাহলে আমাদের এইখানে কিন্তু দেখো, একটু যদি তোমাদেরকে বোঝাই, এখানে যে ছেলেটি, এই ছেলেটি হচ্ছে তোমার নাউন বা বিশেষ্য। তার আগে বসেছে কি? তার আগে বসেছে এই অসুস্থ শব্দটা। এই অসুস্থটা কিন্তু একটা বিশেষণ। কি বলেছিলাম?
এটা কিন্তু একটা বিশেষণ বা এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা বা বিশেষণটা বসা সত্ত্বেও অর্থের ভিত্তিতে আমরা যদি দেখি, আচরণের ভিত্তিতে যদি আমরা দেখি, আমরা দেখব যে এইখানে কিন্তু অসুস্থ ছেলেটি একই সাথে একই ধরনের আচরণ করছে। অসুস্থ ছেলেটি সম্পর্কে বলা হচ্ছে যে অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। তাহলে দেখো এখানে ছেলেটি হচ্ছে একটা বিশেষ্য, তার আগে বসেছে এই যে বিশেষের আগে ছেলেটি হচ্ছে একটা বিশেষ্য, তার আগে বসেছে একটা বিশেষণ, সেটা হচ্ছে অসুস্থ, এবং যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি করে। কিন্তু আচরণটা করছে কিসের? অসুস্থ ছেলেটি আচরণ করছে হচ্ছে একটা বিশেষ্যের বা একটা নাউনের মতো। এই কারণে এটাকে আমরা একটা বিশেষ্য বর্গ বলছি। তারপরে আমার ভাই পড়তে বসেছে, আমার ভাই পড়তে বসেছে, এটা হচ্ছে কি একটা বিশেষ্য বর্গ। এখন অনেক সময় যোজক এখানে যুক্ত হয়। যোজক কোনগুলা? ওই যে বলেছিলাম, কি বলেছিলাম, ও এবং আর, এগুলো হচ্ছে যোজক, তাই তো? দেখো যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। যেমন রহিম ও, দেখেছো, ও, এইটা রহিমকে আর করিমকে যুক্ত করছে। তাহলে রহিমকে আর করিমকে যুক্ত করার পরে পুরোটাই হচ্ছে, রহিম ও করিমকে একসাথে যুক্ত করার পরে পুরোটাই হয়ে যাচ্ছে বিশেষ্য বর্গ। আশা করি তোমাদের কাছে বিশেষ্য বর্গের ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার। তারপর আমরা দেখব হচ্ছে বিশেষণ বর্গ। বিশেষণ বর্গ, বিশেষণ জাতীয় শব্দগুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া বিশেষণ আসলে কি? বিশেষণ হচ্ছে অনেকটা পাশের বাসার আন্টির মতো। পাশের বাসার আন্টি কি করে? আমরা স্কুলে গেলাম কিনা, বন্ধুদের সাথে কি পড়তে গেলাম নাকি অন্য কোথাও ঘুরতে গেলাম, আমরা পরীক্ষায় কত নম্বর পেয়েছি, অমুক চাচার ছেলে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, ভাবি আপনার ছেলে পরীক্ষায় পাশ করে নাই। এই যে আমাদের পাশের বাসার আন্টিরা, তারা কি করে? অন্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যেরকম প্রকাশ করে, বিশেষণও একই রকম করে। তাই বিশেষণকে আমরা অনেক সময় বলতে পারি মজা করে, আসলে না, যে পাশের বাসার আন্টি। তবে পাশের বাসার আন্টির একটা ব্যাপার বুঝো, পাশের বাসার আন্টি কিন্তু শুধুমাত্র তোমার পাশের বাসার আন্টি কিন্তু শুধুমাত্র তোমাকে নিয়ে কনসার্নড। বিশেষণও একমাত্র নাউন আর প্রোনাউনকে নিয়ে, অর্থাৎ বিশেষণ শুধুমাত্র দুই ব্যক্তির। মনে করো তোমার পাশের বাসার আন্টি, ঠিক আছে, এটা মনে করো তোমার পাশের বাসার আন্টি, আর এইটা মনে করো হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার ছোট বোন। পাশের বাসার আন্টির কিন্তু দুনিয়ার বাকিদের নিয়ে কনসার্ন নেই, শুধু তোমাদের দুজনকে নিয়ে কনসার্ন, শুধু তোমাদের দুজনকে নিয়ে কনসার্ন। একই রকমভাবে বিশেষণের কনসার্ন হচ্ছে শুধুমাত্র বিশেষ্য অর্থাৎ নাউন আর সর্বনামকে নিয়ে। নাউন অথবা বিশেষ্য, প্রোনাউন অথবা সর্বনাম, এই দুজনকে নিয়ে কনসার্ন পাশের বাসার আন্টির মতো বিশেষণের। অর্থাৎ কি করে? পাশের বাসার আন্টি যেমন তোমার আর তোমার ছোট বোনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ করে, বিশেষণও হচ্ছে নাউন বা প্রোনাউনের অর্থাৎ বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং ইত্যাদি প্রকাশ করে। আচ্ছা, এবার চলো দেখি। আমটা দেখতে ভারী সুন্দর। আমরা এখানে ফার্স্টে বিশেষণগুলো বের করে ফেলি। এখানে হচ্ছে সুন্দর একটা বিশেষণ, নির্লোভ একটা বিশেষণ, মানে যে লোভী না। পোকায় খাওয়া, এই যে খাওয়াটা কিন্তু এখানে ভার্ব না, বুঝো কিন্তু। খাওয়া বলতে এখানে খেয়ে ফেলেছে এমন বোঝাচ্ছে। খাওয়া বলতে মানে মনে করো এখানে বোঝাচ্ছে হচ্ছে যে ময়লাযুক্ত বা ক্ষত, এরকম বোঝাচ্ছে। মানে এখানে খাওয়া কিন্তু একটা চলমান ক্রিয়া হিসেবে বোঝাচ্ছে, এটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম সুন্দর, নির্লোভ, খাওয়া, এগুলা কি? এগুলো হচ্ছে বিশেষণ। ওই যে পাশের বাসার আন্টি, বিশেষণ। এখন এই বিশেষণগুলোর সাথে যখন আরেকটা করে শব্দ যুক্ত হচ্ছে, একাধিক শব্দ হতে পারে, ভারী, সত্যিকারের, পোকায়, এগুলোও কি করছে? এগুলোও ওই বিশেষণের মতো আচরণ করছে। পাশের বাসার আন্টির সাথে যদি তার আরেক ভাবে যুক্ত হয় আড্ডা আলোচনায়, তাহলে তাদের আচরণ একই রকম হয় না? একই রকমভাবে এই বিশেষণেরও যখন আরেকজনের সাথে সে যুক্ত হচ্ছে, সে যদি বিশেষণ নাও হয়, তারপরও দুইজন মিলে একই রকম আচরণ করছে পাশের বাসার আন্টির মতো। এই জন্যই এটাকে আমরা বলতে পারছি বিশেষণ বর্গ। আশা করি এইটাও তোমাদের কাছে পরিষ্কার। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, বিশেষণ হচ্ছে
কার কার দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রকাশ করে? বিশেষণ হচ্ছে নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, মানে হচ্ছে বিশেষ্য আর সর্বনামের। কিন্তু ক্রিয়া বিশেষণ একটু ভালো এর চেয়ে। ক্রিয়া বিশেষণ সবাইকে নিয়ে কথা বলে না, ক্রিয়া বিশেষণ শুধুমাত্র ক্রিয়াকে নিয়ে কথা বলে, শুধুমাত্র ক্রিয়াকে নিয়ে কথা বলে। ক্রিয়া বিশেষণ কাকে নিয়ে কথা বলে? শুধুমাত্র ক্রিয়ার অবস্থা সে বোঝায়, ভার্বের অবস্থা সে বোঝায়। ফর এক্সাম্পল আমি যদি লিখি আমি দৌড়াই, আমি দৌড়াই, ঠিক আছে, আমি দৌড়াই। এই যে আমি দৌড়াইটা, এখানে আমি কি? আমি হচ্ছে এখানে সর্বনাম, কারণ আমার নাম যেহেতু বলি নাই তাই আমি হচ্ছে সর্বনাম। আর দৌড়াইটা কি? দৌড়াইটা হচ্ছে ক্রিয়া, দৌড়াইটা হচ্ছে ক্রিয়া। এখন এইখানে যদি আমি বলি, আমি দ্রুত দৌড়াই, আমি কিভাবে দৌড়াই? আমি দ্রুত দৌড়াই, তাহলে এই যে দ্রুত শব্দটা, এই দ্রুত শব্দটা কার অবস্থা বোঝাচ্ছে? ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে, কারণ আমি কিভাবে দৌড়াই? আমি দ্রুত দৌড়াই। এখন দ্রুতর বদলে যদি আমি লিখে হচ্ছে আস্তে, আমি আস্তে দৌড়াই, তাহলেও কিন্তু সেটা কার অর্থ বোঝাচ্ছে? এই ক্রিয়াকে বোঝাচ্ছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইখানে আস্তে অথবা দ্রুত যেহেতু ক্রিয়ার অবস্থাকে বোঝাচ্ছে, ক্রিয়াটা কিভাবে ঘটছে সেটাকে বোঝাচ্ছে, এই জন্য এখানে আস্তে ও দ্রুতকে আমরা বলতে পারি হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার মানে বিশেষণ যেমন শুধুমাত্র নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা রং বোঝায়, ক্রিয়া বিশেষণ শুধুমাত্র ভার্বের, শুধুমাত্র ক্রিয়ার অবস্থা বোঝায়। আশা করি এই ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার। চলো এবার ক্রিয়া বিশেষণ সম্পর্কে আরেকটু এইখানে দেখি। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে বলে ক্রিয়া বিশেষণ বর্গ। যেমন সকাল 8টার সময় সে রওনা হলো, সকাল 8টার সময় সে রওনা হলো। এখন দেখো এখানে রওনা হলো, এই হলোটা হচ্ছে তোমার ক্রিয়া, এটার কখন অবস্থাটা প্রকাশ করেছে কে? সকাল 8টার সময়, তাহলে এইটা হবে আমাদের ক্রিয়া বিশেষণ বর্গ। তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, এই যে গিয়ে দাঁড়ালাম এটা হচ্ছে ক্রিয়া, এর অবস্থা প্রকাশ করছে 10 নম্বর প্ল্যাটফর্মে, তাই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বসে আছি এইটা হচ্ছে তোমার ক্রিয়া, তাহলে সকাল থেকে এইটা হচ্ছে কি আমাদের ক্রিয়া বিশেষণ। বেঁচে থাকার মতো, আচ্ছা দেখো সামান্য কয়টা টাকা বেতন পাই, এই যে পাই এটা হচ্ছে ক্রিয়া। কেমন কেমন বেতন পাচ্ছি? বেঁচে থাকার মতো, তার মানে ক্রিয়াকে বিশেষিত করছে এই বেঁচে থাকার মতো এই পার্টটা। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, সে খেয়ে আর ঘুমিয়ে দিন কাটাচ্ছে, পরীক্ষার কোনো হুঁশ জ্ঞান তার মধ্যে নাই, তাহলে এইখানে কাটাচ্ছেটা হচ্ছে আমার ক্রিয়া বা ভার্ব, আর খেয়ে আর ঘুমিয়ে এইটা যেহেতু আমার ভার্বটাকে বিশেষিত করছে, ভার্বের অবস্থা প্রকাশ করছে, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব আর বাংলায় বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমরা এখানে এক্সাক্ট ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বলছি না, আমরা বলছি যেই বর্গটা বা যে শব্দগুচ্ছগুলো ক্রিয়া বিশেষণের মতো আচরণ করে সেটাকে, সেই শব্দগুচ্ছকে একত্রে আমরা বলি হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। ইম্পর্টেন্টলি এই এক্সাম্পলগুলো একটু ভালো মতো পড়তে হবে, কারণ এখান থেকে তোমার পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর দেখি ক্রিয়াবর্গ। বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। তার মানে ক্রিয়া কোথায় থাকে? একটু আগেও আমরা আলোচনা করেছিলাম, ক্রিয়া থাকে সাধারণত বাক্যের বিধেয় অংশে, এবং সে কি করে? সে হচ্ছে অনেক সময় দেখা যায় সে ক্রিয়া নিজেই একটা ক্রিয়াবর্গ তৈরি করে, যেমন অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে। তাহলে আমি একটু যদি দেখি এখানে ক্রিয়া কোনটা ছিল, প্রথমে আমরা একটু ক্রিয়াগুলো বের করে ফেলি। এই যে চলেছে ক্রিয়া, লিখছে, হাসছে ক্রিয়া, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো, বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, তার মানে এইগুলো হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াগুলো আরও একটা দুইটা শব্দের সাথে যুক্ত হয়ে ওভারঅলই একটা ক্রিয়ার মতো আচরণ করছে, তখন এই পুরোটুকুকে, এই যুক্ত থাকা শব্দাংশগুলোকে আমরা একত্রে বলি হচ্ছে ক্রিয়াবর্গ। আবারও এখানে একই কথা প্রযোজ্য, বইয়ের এক্সাম্পলগুলো খুব ভালো মতো পড়ে মনে রাখতে হবে। অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলছে, এখানে এগিয়ে চলেছে এই পুরোটুকু হচ্ছে ক্রিয়াবর্গ। সে লিখছে আর হাসছে, এই আরটা লিখছে আর হাসছে দুইটাকে যুক্ত করেছে, অর্থাৎ একই সাথেই লেখা আর হাসা এখানে আলাদা কোনো ক্রিয়া হিসেবে বোঝাচ্ছে না, একই ক্রিয়া হিসেবে এখানে বোঝাচ্ছে।
মনে করো সে হাসতে হাসতে লিখছে অথবা সে লিখতে লিখতে হাসছে, তখন এইটাকে আমরা বলতে পারি ক্রিয়া বর্গ। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো, এখানে বসে পড়লো হচ্ছে ক্রিয়াবর্গ। চিৎকার করছে হচ্ছে আমাদের বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, এই বাক্যের ক্রিয়াবর্গ। আশা করি তোমাদের কাছে এই 4টা বর্গই ক্লিয়ার: বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ এবং ক্রিয়াবর্গ। এইবার আমরা চলে যাব হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় পার্টে। আমরা একটু আগে আলোচনা করেছিলাম উদ্দেশ্য আর বিধেয় কোনগুলা। যখন একটা বাক্যে মনে করো আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে উদ্দেশ্য, কারণ আমি আসলে পুরো কাজটা করছি বা আমার সম্পর্কে বাকি বাক্যটা কথা বলছে, তাই আমি হচ্ছে এখানে উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাদে বাকি যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা বলছি বিধেয়, যদি না সেই বাক্যে উদ্দেশ্যের প্রসারক বা বিধেয়ের প্রসারক থাকে। সেটা নিয়েও আমরা আলোচনা করব, চলো একটু দেখি। তার আগে আমরা অনুশীলনের এমসিকিউ সলভ করব। প্রথমেই অনুশীলনের এমসিকিউ সলভ। প্রথম প্রশ্ন, বাক্যের 2টা অংশ, উদ্দেশ্য আর বিধেয়। খুবই সহজ, উদ্দেশ্য আর বিধেয়। দ্বিতীয় প্রশ্ন, বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হচ্ছে বিধেয়। এইটা কিন্তু অনেক সময় আমরা একটু প্যাঁচ লাগিয়ে ফেলি, আমাদের খুব ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে এবং দরকার হলে একটা এক্সাম্পল লিখে আইডেন্টিফাই করতে হবে আসলে এখানে কি উদ্দেশ্য চাওয়া হয়েছে নাকি বিধেয় চাওয়া হয়েছে। প্রশ্ন নম্বর 3, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? এটা কিন্তু আগের প্রশ্নটা না, এটা কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে উদ্দেশ্য। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। 4 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয়। প্রসারিত মানে কি? মানে হচ্ছে আরো বড় করা। প্রসারিত মানে হচ্ছে আরো বড় করা। উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হলে যেসব শব্দ আর বর্গ দিয়ে করা হয় তাদেরকে কি বলে? উদ্দেশ্য বিধেয় পূরক না, এটার উত্তর হচ্ছে প্রসারক। অপশন ডি, প্রসারক। 5 নম্বর প্রশ্ন, বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? উদ্দেশ্য বিধেয় পূরক নাকি প্রসারক? উদ্দেশ্য বিধেয় পূরক নাকি প্রসারক? এটা আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। এটার উত্তর হচ্ছে পূরক। এটা আমাদের একটু আলাদা করে পড়ে মনে রাখতে হবে। 6 নম্বর প্রশ্ন, বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? সাধারণত বাক্যের শুরুতে বসে। সাধারণত বাক্যের শুরুতে বসে। আমি ভাত খাই, তিনি মসজিদে নামাজ পড়েন, সবগুলো বাক্যের ক্ষেত্রেই তুমি দেখো সাধারণত উদ্দেশ্যটা যার সম্পর্কে বলা হচ্ছে বাক্যে, সে বাক্যের শুরুতেই বসে। 7 নম্বর প্রশ্ন, এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এইখানে এইসব মিলিয়ে এটা কোন ধরনের বর্গ? এটা উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের প্রসারক নাকি বিধেয়ের প্রসারক? এটা হচ্ছে কি? এটা হচ্ছে অপশন ডি, বিধেয়ের প্রসারক। এইসব মিলিয়ে এখানে বিধেয়। কেন বিধেয় সামনে আলোচনা করছি। বরিশাল বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন, বুঝতে পারছো অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে বোর্ডেও প্রশ্ন আসে। বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের আগে। এটার এক্সাক্ট এক্সাম্পল বইতে আছে, আমরা সেটা পড়বো পরে। আপাতত অপশন এ কারেক্ট অ্যান্সার। এটা জেনে রাখো উদ্দেশ্যের পূর্বে, এবং মনে রাখো যে এটা উদ্দেশ্যের পূর্বে হবে। 9 নম্বর প্রশ্ন, মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন। এখানে মোগল সম্রাট আসলে কি? উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক, বিধেয়ের পূরক নাকি বিধেয়ের ক্রিয়া? অপশন কোনটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উদ্দেশ্যের প্রসারক। কারণ এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে শাহজাহান, কারণ কাজটা শাহজাহানই করে। এখন শাহজাহানের ব্যাপারে আরো মানে এক্সটেন্ড করে বলা হচ্ছে, আরো প্রসার করে বলা হচ্ছে, আরো ওয়াইড করে বলা হচ্ছে তিনি হচ্ছে মোগল সম্রাট। তাহলে এখানে এই যে মোগল সম্রাটটা, এটা যেহেতু উদ্দেশ্য, এই যে এক্সটেনশনটা এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্যের প্রসারক বা উদ্দেশ্যের এক্সটেনশন। 10 নম্বর প্রশ্ন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? উদ্দেশ্যের প্রসারক, বিধের প্রসারক, বিধের পূরক নাকি বিধের ক্রিয়া? তার মানে বুঝতেই পারছো এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন কিন্তু মোটামুটি এই প্যাটার্নেই আসে। একটা বাক্য দিয়ে বলে, বাক্যের মধ্যে একটা শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে বলে এটা আসলে কি, এটা কি উদ্দেশ্য, এটা কি বিধেয়, এটা কি উদ্দেশ্যের প্রসারক নাকি এটা বিধের প্রসারক নাকি এটা পূরক নাকি এটা বিধের ক্রিয়া, এইভাবে করে কিন্তু প্রশ্ন আসে। তার মানে বুঝতেই পারছো এই টার্মগুলোকে খুব ভালোভাবে আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে, যাতে করে পরীক্ষায় যখন এমসিকিউ আসবে একটা প্রশ্ন আমরা ভুল না করি। কারেক্ট অ্যান্সার কোনটা? 10-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা বিধের পূরক। কেন বিধের পূরক আসছি সামনে আলোচনায়। এইবার আমরা কিন্তু চলে যাব উদ্দেশ্য আর বিধের ব্যাস একটুখানি বেসিকে। ঠিক আছে, আমরা একবার বেসিক আলোচনাটাতে চলে যাচ্ছি। চলো দেখি, বাক্যকে
উদ্দেশ্য আর বিধেয় এই দুইটা অংশে ভাগ করা যায়, ইতোমধ্যে এটা আমরা সবাই জেনে ফেলেছি। এইবার কালার গ্রেডিং আসি। দেখো, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, ইয়েলো ইয়েলো, তার মানে সুমনটা হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য। আবার বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে, পিঙ্ক পিঙ্ক তাকে বিধেয় বলে, বল খেলে, তার মানে উদ্দেশ্য বাদে বাকিটুকু অংশকে আমি বিধেয় বলছি। তোমাদের বোর্ড এমসিকিউর জন্য, এসএসসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই দুইটা লাইন, মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা উদ্দেশ্য এবং কোনটা বিধেয়, কোনটা উদ্দেশ্য আর কোনটা বিধেয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন বাক্য যখন আরো দীর্ঘ হয় বা বাক্য যখন আরো লেংদি হয়, আরো বড় সড়ো আকারের হয়, তখন তার সাথে যুক্ত হয় হচ্ছে আরো কিছু শব্দ বা বর্গ, এবং সেখান থেকেই আসে উদ্দেশ্যের প্রসারক বা বিধেয়ের প্রসারক। উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের প্রসারকে যাওয়ার আগে আমি আশা করি তোমাদের কাছে কোনটাকে উদ্দেশ্য বলে কোনটাকে বিধেয় বলে এই ব্যাপারটা পরিষ্কার। তারপর দেখি, এইবার আমরা প্রসারকের আলোচনায় যাই। উদ্দেশ্য ও বিধেয়কে কোনো শব্দ বা বর্গ প্রসারিত করলে, মানে এটা যদি আরো বড় করে, এখন সুমন বল খেলে, ঠিক আছে, সুমন বল খেলে, এইটার আগে আমি যদি বলি, এটার আগে আমি যদি বলি ব্যাটিং করতে না পারা, ব্যাটিং না পারা, দেখো আমি যদি বলি ব্যাটিং না পারা সুমন বল খেলে, ঠিক আছে, মানে ব্যাটিং করতে না পারা সুমন বোলিং করে, মানে সে হচ্ছে, সুমন হচ্ছে বেসিক্যালি একজন বোলার। তো ব্যাটিং করতে না পারা সুমন একজন ব্যাটিং করতে না পারা সুমন বল খেলে, এটুকু যদি আমি বলি তাহলে দেখো, তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে কি, ঘটনাটা দাঁড়াচ্ছে সুমন উদ্দেশ্যই আছে, কিন্তু এখানে একটা উদ্দেশ্যের প্রসারণ ঘটছে, তার মানে উদ্দেশ্যকে আরো এক্সপ্লেইন করা হচ্ছে কোনো কিছু একটার মাধ্যমে, তার যেই পরিচয়টাকে সেটাকে আরো এক্সটেন্ড করা হচ্ছে, আরো প্রসার করা হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। একই রকম ভাবে বিধেয়কে যখন আরো প্রসারিত করা হয় তখন সেটাকে আমরা বিধেয়ের প্রসারক কিন্তু বলি। এক্সাম্পল দেব সামনে। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় পূরক। এটা খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা আমি লিখে দিই মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি লিখে দিই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এসএসসির জন্য। কি বললাম, বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে, তার মানে বিধেয়তে যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটার আগে যে নাউন থাকবে, এটা বুঝো, যে নাউন, এই নাউনটা হচ্ছে গিয়ে পূরক, নাউনটাকে আমরা পূরক বলবো। কোনটাকে সামনে দেখাচ্ছি, এতটুকু আশা করি পরিষ্কার তোমাদের কাছে। যখন উদ্দেশ্য আর বিধেয় আমরা চিনতে পারবো তখন আমরা কোনটা উদ্দেশ্যের প্রসারক কোনটা বিধেয়ের প্রসারক সেটাও চিনতে পারবো, এবং এই বিধেয়ের মধ্যে ক্রিয়ার আগে যেই বিশিষ্টটা থাকে সেটাকেই আমরা বলছি পূরক। এইবার দেখো একটা এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল আমি তোমাদের জন্য এই ক্লাসের স্লাইডে চার্ট হিসেবে বানিয়ে নিয়ে এসেছি যাতে কোথাও বুঝতে কোনো সমস্যা না হয়। ওকে, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। ভেরি গুড, খুবই ভালো অভ্যাস। নিউটনও এরকম গাছতলায় বসে বই পড়তে গিয়ে তার মাথায় আপেল পড়েছিল, তারপর থেকে তো ফিজিক্সের সংজ্ঞাটাই পাল্টে গিয়েছিল। তো ও গাছতলায় বসে বই পড়াটা আসলে খারাপ অভ্যাস না। ওকে, এই যে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে, এখানে যদি দেখি আমরা প্রত্যেকটা পার্ট এখানে লিখেছি, সুমন সেলিম সাহেবের ছেলে পড়ছে গাছতলায় বসে বই, এবং এরপরে লিখেছে এটা আসলে কি। দেখি তো আমাদের প্রথম যে টার্মটা সেটা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে, বলা হচ্ছে কিন্তু এইটা সম্পর্কে না, বলা হচ্ছে সুমন গাছতলায় বসে বই পড়ছে। তাহলে এখানে উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য হবে সুমন, উদ্দেশ্য কিন্তু সেলিম না, উদ্দেশ্য কিন্তু সাহেবের না, এইসব কিছু না, উদ্দেশ্য হচ্ছে মূলত সুমন, সুমন সম্পর্কে বলা হচ্ছে। সুমন কি করে, সুমন গাছতলায় বসে বই পড়ছে, তাহলে সুমন হবে আমাদের উদ্দেশ্য। দেখো এই যে প্রথমটা সুমন উদ্দেশ্য। এরপরে আমি একটু আগে কি দেখেছিলাম যে ব্যাটিং না পারা। ওকে, এইবার দেখো পরের এক্সাম্পলে যদি আসি, সেটা হচ্ছে সেলিম সাহেবের ছেলে। তাহলে এই যে সুমন, সুমন সম্পর্কে কিন্তু বলা হচ্ছে যে সুমন কি, সুমন হচ্ছে সেলিম সাহেবের ছেলে। তাহলে এটা কি, এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। আমার উদ্দেশ্যটা হচ্ছে সুমন, এটাকে আরো এক্সটেন্ড করেছে, সুমনের পরিচয়টাকে আরো বড় করেছে সেলিম সাহেবের ছেলে এই পার্টটা। তাহলে এটাকে আমি বলছি উদ্দেশ্যের প্রসারক, উদ্দেশ্যের প্রসারক। এরপরে আমরা জানি ক্রিয়া সাধারণত কোথায় থাকে, ক্রিয়া সাধারণত বিধেয়ের মধ্যে থাকে,
বিধেয় অংশে ক্রিয়া থাকে, বিধেয় অংশে ক্রিয়া থাকে, তাই তো? তাহলে এই যে পড়ছেটা হচ্ছে আমার বিধেয়ের ক্রিয়া। এখন কথা হচ্ছে যে করছেটা কি? গাছতলায় বসে ভাইয়া, গাছতলায় বসে বই পুরোটাকে কি একই পার্ট হিসেবে নিব? পুরোটাকে কি আসলে বিধের প্রসারক হিসেবে বলবো? উত্তর হচ্ছে যে না, একটু সবুর করো। গাছতলায় বসে এটাকে আমরা আগে পিক করি। গাছতলায় বসে এই অংশটা, গাছতলায় বসে এটাকে আমরা লিখছি হচ্ছে বিধের প্রসারক, কারণ এটা এই যে গাছতলায় বসে বই পড়ছে, তার মূল কাজটা হচ্ছে বই পড়ছে। এই পড়ছে কাজটাকে এক্সটেন্ড করছে, কোথায় বসে পড়ছে, কিভাবে পড়ছে? গাছতলায় বসে। তাই এটাই হবে আমাদের বিধেয়ের এক্সটেনশন বা বিধেয়ের প্রসারক। একটু আগে একটা কথা বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম, দেখো তো, চলো দেখে আসি। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে অর্থাৎ নাউনকে পূরক বলা হয়। এখন দেখো তো, গাছতলায় বসে বই পড়ছে, এখানে আমার নাউন কোনটা? এই নাউন হচ্ছে বই, বইটা হচ্ছে নাউন বা বইটা হচ্ছে বিশেষ্য। তাহলে এই যে বইটাকে আমি বলছি বিধেয়ের পূরক। পূরক আইডেন্টিফাই করতে পারা কিন্তু খুবই চ্যালেঞ্জিং এবং পরীক্ষা ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জিং ইয়েট ইম্পর্টেন্ট। আশা করি সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে, তোমাদের বইয়ের যে এক্সাম্পলটা দেওয়া আছে, উদাহরণটা দেওয়া আছে, সেটার ব্রেকডাউনটা আমি এখানে তোমাদেরকে টেবিলের মাধ্যমে উপস্থাপন করেছি এবং তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার। এখানে সুমন উদ্দেশ্য, সেলিম সাহেবের ছেলে উদ্দেশ্যের প্রসারক, পড়ছে বিধেয়ের ক্রিয়া, গাছতলায় বসে বিধেয়ের প্রসারক এবং বই এটা হচ্ছে বিধেয়ের পূরক। ক্লিয়ার আমাদের কাছে? বইয়ের এক্সাম্পল থেকে যেহেতু এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, বইয়ের একটা এক্সাম্পলও বাদ দেওয়া যাবে না। পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পলটা মনে আছে, একটা এমসিকিউ সলভ করতে গিয়ে বলেছিলাম যে উদ্দেশ্যের আগে ওই যে স্থান কাল ইত্যাদি যখন থাকে, এই উদ্দেশ্যের আগে বসে কি যেন একটা হয়। চলো এইবার সেটা একটু মিলিয়ে দেখি, মনে রাখতে বলেছিলাম তখন। এক্সাম্পলটা দেখো, 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এক্সাম্পলটা বিশাল বড়, অবশ্যই হবেই, কারণ তাদের অবদানটাও তো বিশাল বড় ছিল। আরেকবার দেখি, 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। চলো এবার আমরা একটু ভেঙে ভেঙে দেখি কোনটা কি। রফিক সালাম বরকত জব্বার, তাদের সম্পর্কেই বলা হচ্ছে, তাহলে তারা হচ্ছে উদ্দেশ্য। খুব সিম্পল, তারা হচ্ছে এখানে উদ্দেশ্য। এখন এর আগে একটা পার্ট রয়েছে, তাদের একটা এক্সটেনশন দেওয়া আছে, তাদের একটা পরিচয়কে আরো বড় করা হয়েছে, বাঙালি জাতির অহংকার। কারা তারা? তারা হচ্ছেন বাঙালি জাতির অহংকার। তাহলে উদ্দেশ্যকে যেহেতু আরো এক্সটেন্ড করছে, উদ্দেশ্য সম্পর্কে যেহেতু আরো বলা হচ্ছে, তাই এটা হবে আমাদের উদ্দেশ্যের প্রসারক। বাঙালি জাতির অহংকার, এই পার্টটা হবে আমাদের উদ্দেশ্যের প্রসারক। এরপরে যদি দেখি উৎসর্গ করেছিলেন, এই পার্টটা যদি দেখি, এই পার্টটা হবে গিয়ে আমাদের ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে যেহেতু ক্রিয়া। তারপরে এখানে তিনটা আলাদা আলাদা বিধের প্রসারক আছে, তিনটা আলাদা আলাদা বিধের প্রসারক আছে। একটা হচ্ছে 1952 সালে, একটা হচ্ছে ঢাকার রাজপথে, আরেকটা হচ্ছে মাতৃভাষার জন্য। তিনটাই বিধেয় এর এক্সটেনশন বা বিধের প্রসারক। এই তিনটে কিন্তু আলাদা, 1952 সালে ঢাকার রাজপথে এবং মাতৃভাষার জন্য, তিনটাই বিধের প্রসারক। আর কোন জিনিসটা আমি বলেছিলাম চ্যালেঞ্জিং ইয়েট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিধের পূরক। কাজ যে করেছে, যে নাউনটা এখানে আমরা পাবো, অবশিষ্ট যেই বিশেষ্যটা আমরা পাবো, সেটাই হচ্ছে পূরক। সেটা কি দেখো, জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে আমরা পেলাম এই যে জীবন, এই জীবনটাই হচ্ছে আমাদের এখানে বিশেষ্য, তাই এটাকে আমরা বলছি বিধের পূরক। আমি এখানে লিখেও দিই, এটাই হচ্ছে এখানকার বিশেষ্য বা নাউন। আশা করি এই চার্টটা দেখে তোমাদের কাছে পুরো এক্সাম্পলটা পানির মতো পরিষ্কার। এরপরে যদি দেখি, যেটা মাত্র বললাম, উদ্দেশ্যের আগে উদ্দেশ্যের প্রসারক, উদ্দেশ্যের আগে উদ্দেশ্যের প্রসারক এবং বিধের আগে সাধারণত বিধের প্রসারক বসে। তার মানে সাধারণত উদ্দেশ্যের প্রসারক বসে উদ্দেশ্যের আগে, বিধেয়ের প্রসারক বসে বিধেয়ের আগে। তবে ব্যতিক্রম থাকতে পারে। সেটা কীরকম হয়? ব্যতিক্রম হচ্ছে বিধের স্থান
মানে জায়গা, লোকেশন, ও কাল, কাল মানে হচ্ছে কালো না, কাল মানে হচ্ছে সময় বা টাইম, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ওরকম সময় সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের আগেও বসতে পারে। এইটাও আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটাও আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু তাই দেখিয়েছি 1952 সালে ঢাকার রাজপথে, দেখেছো এটা কই বসেছে, কি বলেছে, বিধের স্থান ও কাল, কাল সময় স্থান ঢাকার রাজপথে, দেখেছো এরা বিধের প্রসারক। এরা কিসের প্রসারক দেখো, এরা কিন্তু বিধের প্রসারক 1952 সালে ঢাকার রাজপথে। কিন্তু এরা কোথায় বসেছে, এরা বসেছে উদ্দেশ্যের আগে। এই কারণে এটা ব্যতিক্রম এবং এই কারণে এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তার মানে আমাদের বাক্যের উদ্দেশ্য আর বিধেয় সংক্রান্ত যে আলোচনা সেটাও শেষ। ফাইনালি এবার আমরা চলে আসলাম সরল, জটিল আর যৌগিক বাক্যে। আমরা সরল বাক্য চিনব, জটিল বাক্য চিনব, যৌগিক বাক্য চিনব এবং বইয়ের প্রত্যেকটা এক্সাম্পল আমরা দেখব এবং সবশেষে আমরা বাক্য রূপান্তরের কিছু নিনজা হ্যাকস দেখে নিব। চলো তাহলে সরল, জটিল আর যৌগিক বাক্যের প্রথমেই অনুশীলনীর এমসিকিউ সলভ করি। অনুশীলনী এমসিকিউ সলভ। প্রশ্ন নম্বর 1, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে, সরল বাক্য বলে। তাকে কোন বাক্য বলে, সরল বাক্য বলে। সিম্পল, একদম সরল বাক্যের মতোই সরল প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন, বাক্যের সমাপিকা ক্রিয়া কোনটা? আমরা বলেছিলাম বাক্যের অর্থকে যে সম্পূর্ণ করতে পারে যে ক্রিয়াটা তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। তাহলে ভাত খেয়ে এটা কিন্তু বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারছে না, তাই এটাকে আমি বলছি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আর চেয়ারে বসলেন এটা যেহেতু বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারছে, এটাকে আমি বলছি সমাপিকা ক্রিয়া। আশা করি আস্তে আস্তে তোমাদের কাছে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 2 এর অ্যান্সার হবে হচ্ছে বসলেন, সমাপিকা ক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? যৌগিক বাক্য মানে হচ্ছে সেখানে কি থাকবে, যৌগিক বাক্য মানে হচ্ছে সেখানে যোজক থাকবে। যৌগিক বাক্য মানে হচ্ছে সেখানে যোজক থাকবে। ও এবং আর, তবু, কিন্তু, অথবা, নতুবা, তারপর, অতএব, সুতরাং, যদিও, তবুও, এগুলো হচ্ছে আমাদের যোজক। তবে আরেকটা জিনিস আছে, আরেকটা জ্যোতিচিহ্ন আছে, কমা, এটাও কিন্তু যোজক হিসেবে ব্যবহৃত হয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে যোজক। 4 নম্বর প্রশ্ন, জটিল বাক্যের উদাহরণ কোনটি? আচ্ছা, জটিল বাক্যের উদাহরণ কি বলেছিলাম যে একটা শর্ত থাকবে, বাক্যে 2টা অংশ থাকবে, তার মধ্যে একটা শর্ত থাকবে। দেখি তো কোন বাক্যে 2টা অংশ আছে। যদি আমরা দেখি বাক্যে 2টা অংশ নাই তাহলে সেটা আগেই কেটে দেব। পাখিগুলো আকাশে উঠছে, বাক্যে 2টা অংশ নাই, আমরা 3 ভাই এবং 2 বোন, এখানে একটা এবং আছে কিন্তু এরা একে অপরের উপর শর্তাধীন না, এটাও কেটে দিলাম। আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে, এটা তো একটা সরল বাক্যই মনে হচ্ছে, তাহলে অপশন এ ছাড়া বাকিগুলো কিন্তু এমনিতেই হচ্ছে না। সো এ ইজ দ্য কারেক্ট আনসার। যদি তুমি যাও তবে তার দেখা পাবে, তার মানে তার দেখা পাওয়া তোমার যাওয়ার সাথে শর্ত সাপেক্ষে যুক্ত রয়েছে। তুমি যদি না যাও তাহলে তার দেখা পাবে না, যদি তুমি যাও তাহলে তার দেখা পাবে। বুঝতে পেরেছো? এই শর্ত যখন থাকে তখন সেটাকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের 2টা মূল ফিচার, একটা হচ্ছে তাদের বাক্যে 2টা অংশ থাকে এবং আরেকটা হচ্ছে একটা অংশ আরেকটা অংশের উপর ডিপেন্ডেন্ট থাকে, নির্ভরশীল থাকে। 5 নম্বর প্রশ্ন, সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়? সময় বোঝাতে, তার মানে কোন ধরনের কন্ডিশন? সময় বোঝাতে। দেখি তো, যে, সে, যত, তত, যেটুক, সেটুক, যখন, তখন, বোঝা যাচ্ছে যখন তখন সময়ের আলাপ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যখন তখন। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরল বাক্য? সরল বাক্য মানে কি? সরল বাক্য মানে হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা কর্তাও থাকতে হবে। আচ্ছা দেখি, পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে, সে এখানে এলো এবং বসে পড়লো। আচ্ছা, এলো আর বসে পড়লো, দেখো 2টা ক্রিয়া দেখতে পাচ্ছি। লোকটি নিরক্ষর কিন্তু অভদ্র নয়, এখানে একটা শর্ত দেখতে পাচ্ছি। বিপদ ও দুঃখ একসাথে আসে। আচ্ছা ওকে, সো আমাদের এইখানে কোনটা সরল বাক্য? এখানে আমাদের পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে হচ্ছে সরল বাক্য। কেন? বাকি 2টা তো আগে কেটে দিলাম, এটা। আর এইখানে দেখো বিপদ ও, এটা একটা যোজক না? যোজক না? যোজক কোথায় থাকে? যৌগিক বাক্যে থাকে। ঠিক আছে, তাহলে অপশন বি, সি, ডি কোনোটাই হবে না, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করতে হবে। তাহলে কি হবে? দুর্জন লোককে পরিত্যাজ্য করতে হবে কিন্তু একটা শর্তের মাধ্যমে এবং বাক্যকে 2টা অংশে বিভক্ত করার মাধ্যমে। অপশন এ,
যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, যে দুর্জন সেই পরিত্যাজ্য। অপশন সি, দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য, এবং অপশন ডি, দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে। দুর্জন লোককে সকলে কি করে? দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে। আচ্ছা, দেখি তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর, দুর্জন লোককে পরিত্যাজ্য। এই বাক্যটাকে জটিল বাক্য করলে কি হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। যারা দুর্জন মানে যাদের মনে করো আচরণ খারাপ, ফর এক্সাম্পল, তারাই হচ্ছে পরিত্যাজ্য। 8 নম্বর প্রশ্ন, সে এখানে এসেই বসে পড়লো, বাক্যটির যৌগিক রূপ কোনটি? যৌগিক রূপ বলেছে, তার মানে একটা যোজক তো থাকতেই হবে কমপক্ষে, অথবা অ্যাটলিস্ট একটা কমা। সে এখানে এসে বসলো, কোনো যোজক নাই। সে এখানে এসে বসে পড়লো, যোজক নাই। সে এখানে এসে বসেছে, যোজক নাই। অপশন ডিতে দেখো কি বলেছিলাম, যোজক থাকবে অথবা অ্যাটলিস্ট একটা কমা থাকবে। এখানে বাকি কোথাও যোজকের তো কোনো বালাই নেই, কিন্তু এখানে অ্যাটলিস্ট একটা কমা আছে, এবং তারপরে ইন্টারেস্টিং একটা তারপর আছে। হ্যাঁ, তারপরটাও একটা যোজক হিসেবে ব্যবহৃত হতে পারে, তারপরটাও এখানে একটা যোজক হিসেবে ব্যবহৃত হতে পারে। 9 নম্বর প্রশ্ন, যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, বাক্যটির সরল রূপ কি? বাক্যটাকে সরল করতে হবে। আচ্ছা, অপশন এ, সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো। অপশন বি, সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। এটা হওয়ার সম্ভাবনা আছে, দেখি পেন্ডিং রাখি এটা। অপশন সি, যেই সে সুসংবাদ পেল সেই সে আনন্দিত হলো। আর অপশন ডি, যদি সুসংবাদ পাও তবে আনন্দিত হও। সবগুলোর মধ্যে মোটামুটি শর্ত দেখা যাচ্ছে, শুধুমাত্র অপশন বি ছাড়া। অপশন বিতে বলেছে সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো, এখানে কোনো শর্ত আলাদা করে দেওয়া হয় নাই। তার মানে এখানে বলা নাই যে সুসংবাদ না পেলে সে আনন্দিত হতো না, এমনটা কিন্তু বলা নাই। এই জন্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো এইবার আমরা সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্যের কিছু বেসিক শিখে নিব, যে বেসিকগুলো আমাদের এসএসসির পরবর্তীতেও এইচএসসিতে কাজে লাগবে, এমনকি অ্যাডমিশন বা বড় হয়ে চাকরির পরীক্ষাতে পর্যন্ত কাজে লাগবে। চলো এবার আমরা সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য চিনে নিই। প্রথমতই আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বাক্যের গঠন অনুসারে বাক্যকে আসলে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বাক্য, একটা জটিল বাক্য আর একটা যৌগিক বাক্য। তো চলো এবার একটু সরল বাক্যটা দেখে নিই। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আবারও বইয়ের যে উদাহরণ সেটাকে তোমাদের সুবিধার্থে আমি একটা চার্ট বানিয়ে নিয়ে এসেছি এই স্লাইডে। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এটা হচ্ছে সরল বাক্য। যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব, ওই যে কন্ডিশন দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। পড়ালেখা যদি শেষ হয় তাহলে খেলতে যাব, পড়ালেখা যদি শেষ না হয় তাহলে খেলতে যাব না, যেহেতু শর্ত আছে এই জন্য এটা জটিল বাক্য। আর যদি একটা যোজক অথবা ওই কমা সেমিকোলন এই জাতীয় কোনো একটা যদি চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা যৌগিক বাক্য বলি। যেমন আমি পড়াশোনা শেষ করব, তারপর খেলতে যাব, তারপর খেলতে যাব। এই কারণেই প্রথমটা সরল বাক্য, দ্বিতীয়টা জটিল বাক্য এবং তৃতীয়টা যৌগিক বাক্য। আমরা যদি একটু ফিচারগুলো দেখে নিই, সরল বাক্য হওয়ার কারণ হচ্ছে আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এই যাবোটা হচ্ছে আমাদের একটা সমাপিকা ক্রিয়া, এই যাবোটা একটা সমাপিকা ক্রিয়া, এই জন্য এখানে এটা সরল বাক্য হয়েছে। জটিল বাক্য মানে কি? জটিল বাক্যতে একটু যখন সামনে আমরা জটিল বাক্যর বিস্তারিত দেখব তখন দেখব জটিল বাক্যে শর্ত তো থাকেই, আমরা অনেক সময় শর্ত চিনতে পারি না, তখন আমি কি দেখে আইডেন্টিফাই করি? যে, সে, যখন, তখন, যেটুক, সেটুক, যদি, তবু, এইগুলা মানে সাপেক্ষবাচক সর্বনাম থাকে, সাপেক্ষবাচক সর্বনাম থাকে। দেখো, যখন তখন, যখন তখন, দেখেছো? যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। আর এই দুইটা পার্টের মধ্যে কি আছে? একটা শর্ত বা কন্ডিশন আছে। এবং ফাইনালি যৌগিক বাক্যের মধ্যে, যৌগিক বাক্য কোনটা? আমি পড়াশোনা শেষ করব, কমা, তারপর খেলতে যাব। এখানে দুইটা সমাপিকা ক্রিয়া আছে, করব আর যাব আছে, এবং ইম্পর্টেন্টলি এখানে কি আছে? যোজক আছে, যোজক আছে। ওকে, আশা করি বেসিকটুকু ক্লিয়ার, যে সরল বাক্য এরকম হয়, জটিল বাক্য এরকম হয়, যৌগিক বাক্য এরকম হয়। এইবার আরেকটু বিস্তারিত দেখি সরল বাক্য। সরল বাক্য কতটুকু সরল এই স্লাইডেই প্রমাণ হবে, ঠিক আছে? যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, কালার গ্রেড আমরা মিলাবো, সমাপিকা ক্রিয়া পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, আচ্ছা এইখানে একটা পিঙ্ক আছে, ঠিক আছে? তার মানে এগুলো সমাপিকা ক্রিয়া, আশা করি আইডেন্টিফাই করতে তার কোনো সমস্যা হবে না। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। বাক্যে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটাকে আমরা সরল বাক্য বলি। যেমন পাখিগুলো নীল আকাশে উড়ছে, উড়ছে একটা সমাপিকা ক্রিয়া, তাই এটা একটা সরল বাক্য। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এই যে পড়লেন,
এটাই হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। এখন এখানে একটা নোট আছে, একটা দ্রষ্টব্য বা একটা ডিসক্লেমার আছে, সেটা কি? সরল বাক্যে কখনো কখনো ক্রিয়া অনুপস্থিত থাকে, যেমন ওই যে পড়েছিলাম এর আগে, তিনি বাংলাদেশের নাগরিক, এটা কিন্তু একটা সরল বাক্য, কিন্তু এখানে কোনো ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। আবার যদি এই এক্সাম্পলটা দেখি বইয়ের, আমরা 3 ভাই বোন, এখানেও কোনো ক্রিয়া সরাসরি আমরা উপস্থিত দেখতে পারছি না। তো এইসব ক্ষেত্রে উজ্জ্ব যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নিচ্ছি আমরা 3 ভাই বোন হই, উজ্জ্ব রয়েছে, এইভাবে আমরা ধরে নিতে পারি। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো বলেছিলেন যে সমাপিকা ক্রিয়া না থাকলে আসলে সরল বাক্য হবে না। হ্যাঁ বলেছিলাম, এটা একটু ব্যতিক্রম। মনে রাখবে এইভাবে যে এটা তো আলটিমেটলি আমরা 3 ভাই বোন, এটা তো আলটিমেটলি যৌগিক বাক্য না, এটা তো জটিল বাক্য না। তাহলে একটাই ক্যাটাগরি বাক্য আছে, যেটা হচ্ছে সরল বাক্য। বাক্য যে কোনো বাক্য এই 3টার মধ্যে একটা তো হবেই, সরল বাক্য হবে অথবা জটিল বাক্য হবে অথবা যৌগিক বাক্য হবে। যেহেতু এই বাক্যটা জটিল বাক্য না, যেহেতু এই বাক্যটা যৌগিক বাক্য না, তাহলে বাকি আছে একমাত্র সরল, সেই হিসেবে এটাকে সরলে বরাদ্দ দাও। পরেরটা সেটা হচ্ছে বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াও কিন্তু থাকতে পারে, এবং এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকা সত্ত্বেও সেটা সরল বাক্য হতে পারে যদি সেখানে একটা সমাপিকা ক্রিয়া থাকে। যেমন তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, এই যে উঠেটা একটা অসমাপিকা ক্রিয়া, পায়চারি করতে করতে আরেকটা অসমাপিকা ক্রিয়া, কই গেলেন? বাজারের দিকে গেলেন। এই যে গ্যালেনটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। গ্যালেনটা কি? গ্যালেনটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আশা করি সরল বাক্য তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এইবার দেখবো হচ্ছে আমরা জটিল বাক্য। জটিল বাক্য মানে কি? আমাদের সম্পর্কগুলো যেমন জটিল হয়ে যায় যখন সেখানে একটা শর্ত আসে, ঠিক একই রকমভাবে বাক্য তখনই জটিল হয়ে যায় যখন বাক্যের মধ্যে 2টা অংশ হয় এবং সেখানে শর্ত আসে। এর পাশাপাশি বইতে আরেকটা আইডেন্টিফায়ার দেওয়া আছে, সেটা হচ্ছে যে সে, যারা তারা, যিনি তিনি, যারা, সম্মান দিয়ে বলছে যারা তারা, যা তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম। এই টার্মটা একটু মনে রাখো, কারণ পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে যারা তারা এটা আসলে কি, তখন তোমাকে উত্তর করতে হবে এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এর পাশাপাশি যদি তবে, যদিও তবু, যেহেতু সেহেতু, যত তত, যেটুক সেটুক, যেমন তেমন, যখন তখন ইত্যাদি কি? ইত্যাদি হচ্ছে সাপেক্ষ যোজক। এইগুলো কিন্তু আলাদা করে মনে রাখতে হবে যে কোনটা সাপেক্ষ সর্বনাম আর কোনটা হচ্ছে সাপেক্ষ যোজক। সর্বনাম কোনটা? সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই সর্বনাম বলে, আর সাপেক্ষ মানে হচ্ছে সম্পর্কযুক্ত। যেমন এখানে যিনি তিনি সম্পর্ক আছে, যারা তার মধ্যে, যারা তার মধ্যে সম্পর্ক আছে। এখন যখন কোনো একটা নাউন বা যখন কোনো একটা নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে আমরা সর্বনাম বলি। তাহলে এখানে দেখো যে সে, নাম বলা হয় নাই, যে সে বলা হয়েছে, যারা তারা নাম না বলে বলেছে যারা তারা, যিনি তিনি, তাহলে এগুলো সর্বনাম। সাপেক্ষ কোনটা? যখন সম্পর্ক থাকে, একজনের সাথে আরেকজনের সম্পর্কের মাধ্যমে কোনো কিছু একটা বোঝায়। তাই আমরা যদি দেখি যে ব্যক্তিবাচক কিছু বলা হচ্ছে, ব্যক্তিবাচক কিছু বলা হচ্ছে, এই যে যারা তারা, যিনি তিনি, তখন আমরা বুঝবো হচ্ছে সেটা সাপেক্ষ সর্বনাম যদি সেখানে নাম ব্যবহার করা না হয়। আবার এখানে দেখো যখন তখন, যেমন তেমন, যেটুক সেটুক, যেহেতু সেহেতু, এখানে কিন্তু কোনো ব্যক্তি টেক্তি নাই। তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ মানে কি? সাপেক্ষ মানে হচ্ছে সম্পর্ক থাকবে এরকম, দুইজনের মধ্যে সম্পর্ক থাকবে এরকম। আর কখন সর্বনাম হবে? যখন সেটা কোনো একটা নামের পরিবর্তে ব্যক্তির বদলে বসবে তখন এটা হচ্ছে সর্বনাম হবে, আর যখন এছাড়া অন্যান্য কেসে এটা যোজক হবে। আচ্ছা, এইবার আমরা একটু দেখে নেই যে কয়েকটা এক্সাম্পল। যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। তাহলে এইখানে যে আর সে, এরা কি? এরা হচ্ছে আমাদের সাপেক্ষ সর্বনাম। এরা হচ্ছে আমাদের সাপেক্ষ সর্বনাম। যদি তুমি যাও তবে তার দেখা পাবে। দেখো এখানে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝানো হয় নাই, যদি আর তবে। তাহলে এখানে যদি আর তবে কি? এই যদি আর তবে হচ্ছে সাপেক্ষ যোজক। আশা করি এইবার তোমাদের কাছে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার। সাপেক্ষ যোজক। যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। তাহলে এইখানে যে যখন আছে আর এখানে যে তখন আছে, এটাও কিন্তু কোনো ব্যক্তিবাচক কিছু না, যখন তখন। তাহলে এইটাও হবে সাপেক্ষ যোজক। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা দেখবো হচ্ছে যৌগিক বাক্য। তারপর আমরা দেখবো হচ্ছে
যৌগিক বাক্য, যৌগিক বাক্যের কমন ফিচার হচ্ছে যৌগিক বাক্যে যোজক থাকবে, ওই যে ও এবং আর, তবু কিন্তু, নতুবা, অতএব, তারপর, সুতরাং এগুলো থাকবে, অথবা একটা কমা থাকবে। দেখি যোজক কোনগুলা? এবং, ও, আর, অথবা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে। আর এছাড়া জ্যোতিচিহ্নের মাধ্যমে কিন্তু যোজকের কাজ চালানো যায়, যেমন কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, এগুলো কি করে? এগুলো কিন্তু যোজকের কাজ করে। যেমন হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে। সে ঘর ঝাড়ু দিল, কমা, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। অন্ধকার হয়ে এসেছে, ড্যাশ, বন্ধুরাও মুখ ভার করে রইল। তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি, ড্যাশ, এতে দোষের কিছু নেই। বুঝতে পেরেছো? এইগুলোই কিন্তু আমাদের যৌগিক বাক্য। তাহলে খুব সহজে আমরা সরল বাক্য চিনে নিলাম, জটিল বাক্য চিনে নিলাম, যৌগিক বাক্য চিনে নিলাম। এইবার চলো আমরা একটু বাক্য রূপান্তর দেখি। বাক্য রূপান্তর আমাদের পুরো বইতে যেভাবে দেওয়া আছে তার চেয়ে আমার কাছে মনে হয়েছে আমি যদি এরকম তোমাদের জন্য একটা টেবিল বানিয়ে আনি তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমি টেবিলে দেখো চাইলে তোমাদের জন্য সরল, জটিল এবং দুর্জন লোক পরিত্যাজ্য এটার যৌগিক কি আমি চাইলে তোমাদের জন্য লিখে দিতে পারতাম, কিন্তু বইতে এটা লেখা নাই। আমি চেয়েছি তোমাদেরকে এমনভাবে প্রস্তুত করতে যাতে তোমরা এসএসসির জন্য খুব ভালো রেজাল্ট করতে পারো। এই জন্য যেগুলো বইতে নাই এগুলো আমি ফাঁকা রেখেছি, বইতে যেগুলো আছে সেগুলোতে আমি কমপ্লিট করে দিয়েছি। ওকে, দেখি সরল বাক্য। দুর্জন লোক পরিত্যাজ্য কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে? তোমার এমসিকিউতে এইভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি সরল বাক্য? তো অপশন দিতে হবে এটা যে দুর্জন লোক পরিত্যাজ্য। আবার এইভাবে প্রশ্ন আসতে পারে, দুর্জন লোক পরিত্যাজ্য এটা কোন ধরনের বাক্য? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সরল বাক্য। আবার এভাবে প্রশ্ন আসতে পারে, দুর্জন লোক পরিত্যাজ্য এটাকে জটিল করলে কি হবে? তখন লিখতে হবে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। আবার এভাবে প্রশ্ন আসতে পারে, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, এটা কোন ধরনের বাক্য? লিখতে হবে জটিল বাক্য। এইভাবেও প্রশ্ন আসতে পারে, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, এটাকে সরল করো, তখন তোমাকে লিখতে হবে দুর্জন লোক পরিত্যাজ্য। তার মানে নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই এক্সাম্পলের ভিত্তিতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা দেখলাম দুর্জন লোক পরিত্যাজ্য এটা জটিল হবে হচ্ছে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। এইখানে এই পাশে মন্তব্য বা টিকা যদি কোনো রিমার্ক থাকে সেটাও আমি তোমাদের জন্য লিখে রেখেছি। পরেরটা যদি দেখি, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, একদম সরল বাক্য, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, এই যে সমাপিকা ক্রিয়া। জটিল হচ্ছে এটার যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ, তার মানে যেহেতু সেহেতু আছে এখানে একটা, যেহেতু তাই, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে সাপেক্ষ যোজক, সাপেক্ষ সর্বনাম না কিন্তু সাপেক্ষ যোজক, কারণ এখানে কোনো ব্যক্তির পরিবর্তে যেহেতু আর তাই বসানো হয়নি। যৌগিক কি? তুমি চেষ্টা করনি, কমা, তাই ব্যর্থ হয়েছ। আই গেস তোমাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার। এরপরের এক্সাম্পলটা যদি দেখি, পরিশ্রমীরা জীবনে সফল হয়, এই যে সফল হয়, হয়টাই হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া, তাই এটা সরল। জটিল করতে হলে কি করতে হবে? জটিল করতে হলে একে বাক্যকে দুইটা অংশে বিভক্ত করতে হবে এবং বাক্যের মধ্যে একটা শর্ত ইনপুট দিতে হবে। যারা পরিশ্রম করে, কমা, তার মানে বাক্যে দুটো অংশ হয়ে গেল, তারা জীবনে সফল হয়। তার মানে যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফল হবা, যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফল হবা, যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি সফল হবা না। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা তারা, কি বলেছিলাম, যদি ব্যক্তিবাচক সাপেক্ষ হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে, এই যে যারা তারাকে আমরা কি বলছি? যারা তারাকে আমরা বলছি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই যে সাপেক্ষ সর্বনাম, যারা তারা, এইগুলোকে বাদ দিয়ে আমাকে সরল করা হয়েছে, কারণ সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক থাকাটা হচ্ছে একটা জটিল বাক্যের লক্ষণ। তাই এটাকে যদি আমি সরল বাক্যে রূপান্তর করতে চাই তাহলে আমাকে যেই যারা তারা বাদ দিয়ে দিতে হবে, যেহেতু সেহেতু, যারা তারা, যখন তখন, যেটুক সেটুক, এগুলো বাদ দিয়ে দিতে হবে যদি আমি সরল বাক্য করতে চাই জটিল বাক্য থেকে। পরের এক্সাম্পলগুলো দেখি। সরল বাক্য হচ্ছে ভিক্ষুককে টাকা দাও, খুবই সহজ, ভিক্ষুককে টাকা দাও, এটা যৌগিক হবে। কিছু লোক ভিক্ষা করে, কমা, ওদের টাকা দাও। খুব জোর করে, খুব কষ্ট করে এটাকে যৌগিক করতে হয়েছে। সো একাধিক সমাপিকা ক্রিয়া ব্যবহার করে সরল থেকে যৌগিক করা হয়েছে। কিভাবে সরল থেকে যৌগিক করলাম? একাধিক সমাপিকা ক্রিয়া যোগ করে। তার মানে যখন আমাদের পরীক্ষায় একটা বাক্য দিয়ে বলবে যে এটাকে জটিল করো, এটাকে যৌগিক করো বা এটাকে সরল করো, আমরা করব কি?
আমরা তো সরল বাক্যের ফিচারগুলো জানি, আমরা তো জটিল বাক্যের ফিচার জানি, আমরা তো যৌগিক বাক্যের ফিচার জানি। আমরা করব কি, ওই ফিচারের সাথে মিলিয়ে নতুন বাক্যটা গঠন করবো, যাতে করে আমার প্রশ্নের ইনস্ট্রাকশনটা ফলো করা হয়। পরের এক্সাম্পলটা যদি দেখি, সেটা হচ্ছে যে সে এখানে এসে সব কথা খুলে বলল। তাহলে এখানে কোনটা সমাপিকা ক্রিয়া? বললোটা সমাপিকা ক্রিয়া। এখন এটাকে যৌগিক করতে হবে। যৌগিক করতে কি করতে হবে? একটা যোজক বসাতে হবে, এই যে এবং। সে এখানে এলো এবং হয়ে গেল যৌগিক, সব কথা খুলে বলল। সে এখানে এলো এবং সব কথা খুলে বললো, এবংটা হচ্ছে আমার যোজক। যোজক দিলে এটা যৌগিক হয়ে গেল। এই স্লাইডের লাস্ট ওয়ান, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরল বাক্য, এবং এইটাকে যখন আমি যৌগিক করব কি করতে হবে? লোকটি অশিক্ষিত কমা কিন্তু অভদ্র নয়। তার মানে এখানে কোনো শর্ত যোগ করে নেই। বাক্যে আমি হয়তোবা দুইটা অংশ তৈরি করেছি, একটা কিন্তু যোজক দিয়ে যুক্ত করেছি, কিন্তু এখানে কোনো শর্ত আমি চাপিয়ে দিইনি, তাদের উপর কোনো শর্ত আরোপ করে নেই। সো মুভিং ফরওয়ার্ড, সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। এটা হচ্ছে আমাদের সরল বাক্য। সুসংবাদটা পেয়ে সে কি হলো? সে খুব আনন্দিত হলো, সমাপিকা ক্রিয়া। এটাকে জটিল করতে হলে কি করতে হবে? বাক্যকে দুইটা অংশে ভাগ করতে হবে এবং বাক্যের মধ্যে শর্ত আরোপ করতে হবে। যখন সে সংবাদটা পেল, এই যে বাক্যে দুইটা অংশ হয়ে গেল, তখন সে আনন্দিত হলো। তখন সে আনন্দিত হলো। যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। বুঝলাম? তাহলে এই যে দেখো, সাপেক্ষ যোজক যখন তখন, দেখেছো? আবারও সাপেক্ষ যোজক, এখানে কিন্তু কোনো সাপেক্ষ সর্বনাম না, কারণ এই যখন আর তখন কোনো ব্যক্তি না, এরা ব্যক্তিবাচক না, এই জন্য এটা সাপেক্ষ সর্বনাম না, এটা সাপেক্ষ যোজক। এইটা বাদ দিয়ে জটিল থেকে সরল করা হয়েছে। আগেই বলেছিলাম জটিল থেকে সরল করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজকগুলো বাদ দিয়ে দিতে হবে। পরেরটা দেখি, জটিল। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটা হচ্ছে জটিল বাক্য। যখন বিপদ আসে বাক্যের একটা অংশ, তখন দুঃখ আসে বাক্যের আরেকটা অংশ। বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে, দেখেছো? খুব সহজ। অনেক সময় আমরা অনেক প্যানিক করি, আচ্ছা এইটা কি হবে, ওইটা কি হবে, এত কিছু না। বাক্য রূপান্তরের গ্রাউন্ড রুল হচ্ছে তোমাকে অর্থটা সেম টু সেম রাখতে হবে, অর্থ একই রাখতে হবে, এবং যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমন সেন্স খাটাতে হবে। এইখানে দেখো, বিপদ আসে এবং সাথে দুঃখ আসে, সিম্পল, জাস্ট একটা যোজক অ্যাড করে দিয়েছে। সাপেক্ষ যোজক যখন তখন বাদ দিয়েছি, সাপেক্ষ যোজক যখন তখন বাদ দিয়েছি, কারণ যখন তখন কিসের আইডেন্টিফায়ার? যখন তখন থাকবে হচ্ছে জটিল বাক্যে। যখন তখন যা তা, যেটুক সেটুক, যিনি তিনি, যারা তারা, এগুলো থাকবে হচ্ছে জটিল বাক্যে। তো আমাকে যখন বলেছে জটিল বাক্য থেকে রূপান্তর করতে হবে, আমি প্রথমেই জটিল বাক্যের যে আইডেন্টিফায়ার সেটা বাদ দিয়ে দিয়েছি, যখন তখন বাদ দিয়ে দিয়েছি। তাই এইটা হয়ে গেছে আমাদের যৌগিক বাক্য। লাস্ট ওয়ান, যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। যদি নিয়মিত সাঁতার কাটো তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। বাক্যে দুইটা অংশ, একটা অংশ আরেকটা অংশের সাথে শর্ত সাপেক্ষে যুক্ত, তাই এটা হচ্ছে আমাদের জটিল বাক্য। এখন এটাকে যৌগিক করতে হবে। জটিল করতে হলে কি করতে হবে? এই যদি তবেটা বাদ দিতে হবে, তাই না? যদি আর তবে বাদ দাও, বাদ দাও। বাকি থাকলো কি? নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। দেখো, নিয়মিত সাঁতার কাটো, কমা দিয়েও হবে, স্বাস্থ্য ভালো থাকবে। সিম্পল, পানির মতো সহজ, তাই না? ওকে, দেখো, সাপেক্ষ যোজক যদি তবে বাদ দিয়ে, যদি তবে বাদ দিয়ে সেখান থেকে জটিল থেকে যৌগিক করা হয়েছে। তার মানে বাক্য রূপান্তর যখন তোমাকে করতে দিবে, তুমি ফার্স্টে দেখবা যাচ্ছে এটা কোন বাক্য, এটা কি সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য, কোনটা তোমাকে দেওয়া আছে সেটা দেখবা। এবং ওইটার যে ফিচারগুলো, সেই ফিচার থেকে মনে করো একটা জটিল বাক্য দেওয়া আছে। জটিল বাক্য মানে কি? জটিল বাক্যের মধ্যে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম থাকবে। তুমি ফার্স্টে ওটা কেটে বাদ দিবা, এবং যেই বাক্যে কনভার্ট করতে বলেছে, সরল করতে বলেছে অথবা যৌগিক বলেছে, সেইটার মতো বানানোর চেষ্টা করবা। এবং ইম্পর্টেন্টলি অর্থটা সেম টু সেম রেখে। আশা করি তোমাদের কাছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ক্লিয়ার। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য একটা অন্যটার যে রূপান্তর, যেটাকে আমরা বাক্য রূপান্তর বলি ইন শর্ট, সেটাও তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার। এইবার আমরা যাব সবচেয়ে আকাঙ্ক্ষিত সেগমেন্টে, সেটা হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ। আজকের ক্লাসে আমরা যে পরিচ্ছেদগুলো পড়লাম, বাক্যের অংশ শ্রেণী বিভাগ, বাক্যের বর্গ, উদ্দেশ্য বিধেয় এবং সরল, জটিল ও যৌগিক বাক্য, এইগুলো থেকে বিগত বছরগুলোতে যে এমসিকিউগুলো এসেছে, এইবার চলো আমরা সেগুলো এক টানে সলভ করি। প্রথম প্রশ্ন,
রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, 25 সালে এসেছে এবং বরিশাল বোর্ডে 2025 সালে এসেছে। তিনি বাংলাদেশের নাগরিক কোন ধরনের বাক্যের উদাহরণ? এটা একটা অক্রিয় বাক্য, কারণ এখানে কোনো ক্রিয়া নাই। দেখেছো, অক্রিয় বাক্য। এইবার দেখেছো এমনভাবে আমরা পুরো ক্লাসটা করলাম যে এক একটা প্রশ্নের উত্তর দিতে এখন আমাদের 5 সেকেন্ডও সময় লাগছে না। 2 নম্বর প্রশ্ন, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? কর্ম বলে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন সি, কর্ম। ওই যে প্রশ্ন করে কি দিয়ে প্রশ্ন করেছিলাম, কি দিয়ে প্রশ্ন করা হলে কর্ম পাওয়া যায়। আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। আমি বই পড়ি, কি পড়ি? বই পড়ি। ওকে। দিনাজপুর বোর্ডে 2025, যশোর বোর্ডে 2025, ময়মনসিংহ বোর্ডে 2023 সালে আসার প্রশ্ন হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। মাত্রই পড়েছি। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিবৃতিবাচক বাক্য এসেছে ময়মনসিংহ বোর্ডে 2025 সালে? আমাকে একটি কলম দাও, এটা অনুজ্ঞা। তোমার নাম কি? এটা প্রশ্নসূচক। তারা তোমাদের ভোলেননি, এটা একটা নেতিবাচক কিন্তু বিবৃতিবাচক বাক্য। দারুণ, আমরা জিতে গেছি। এটা একটা আবেগসূচক বাক্য, তার মানে অপশন সি, তারা তোমাদের ভোলেননি ইজ দ্য কারেক্ট ওয়ান। 5 নম্বর প্রশ্ন এসেছে সিলেট বোর্ডে 2024 সালে। কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? তার মঙ্গল হোক, তোমার নাম কি? তারা তোমাদের ভোলেননি, দারুণ, আমরা জিতে গেছি। তার মঙ্গল হোক, প্রার্থনা বুঝিয়েছে। তার মঙ্গল হোক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন এসেছে দিনাজপুর বোর্ডে 2024 সালে। দারুণ, আমরা জিতে গেছি। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী এটা কোন শ্রেণীর বাক্য? এটা হচ্ছে একটা আবেগবাচক বাক্য। দেখেছো, বইটা যদি ভালো মতো পড়া থাকে, প্রত্যেকটা এক্সাম্পল যদি তুমি ধরে ধরে পারো, কোনো প্রশ্নে কিন্তু তুমি আটকাবা না। 7 নম্বর প্রশ্ন, তার মঙ্গল হোক কোন প্রকারের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, এসেছে ঢাকা বোর্ডে 2023 সালে, অনুজ্ঞাবাচক বাক্য। 8 নম্বর প্রশ্ন, সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি? সিলেট বোর্ডে 2023 সালে এসেছে, এটা হচ্ছে 3টা। কি কি? কর্তা, কর্ম আর ক্রিয়া, 3টা। 9 নম্বর প্রশ্ন এসেছে দিনাজপুর বোর্ডে 2023 সালে। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাকে কি বলে? বাক্যের বিধেয় অংশে যদি ক্রিয়া থাকে তাকে বলা হচ্ছে সক্রিয় বাক্য। বিধেয় অংশে যদি ক্রিয়া থাকে, মানে যদি বাক্যটি এরকম না হয় তিনি বাংলাদেশের নাগরিক, এরকম যদি না হয়, বাক্যটা যদি এরকম হয় যে আমি ভাত খাই, তাহলে বিধের অংশে ক্রিয়াটা খাই আছে, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় বাক্য। আর যদি ক্রিয়া না থাকে তাহলে সেটাকে আমরা অক্রিয় বাক্য বলি। 10 নম্বর প্রশ্ন, দীর্ঘজীবী হও এটি কোন প্রকারের বাক্য? এসেছে যশোর বোর্ডে 2 বার, 2016 সালে আর 2022 সালে। এটা হচ্ছে একটা অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য। এই যে পরের প্রশ্ন 11, পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য? রাজশাহী বোর্ডে 2020, দিনাজপুর বোর্ডে 19, সকল বোর্ডে 2018 সালে এসেছে। আবেগ, বিবৃতি, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ইজ দ্য কারেক্ট আনসার। যে পরীক্ষায় সফল হও একটা প্রার্থনা বোঝাচ্ছে বা একটা চাওয়া বোঝাচ্ছে। 12 নম্বর প্রশ্ন, বাক্যের ক্রিয়াকে যে চালায়, এটা কিন্তু একদম অনুশীলনের প্রশ্ন। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? মাদ্রাসা বোর্ডে 2024 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। কর্তা, কর্ম, ক্রিয়াপদ, এটা হচ্ছে কর্তা। বাক্যের ড্রাইভার হচ্ছে কর্তা, সেই বাক্যকে চালায়। 13 নম্বর প্রশ্ন, সকাল 8টার সময় সে রওনা হলো। বাক্যের সকাল 8টার সময় কোন শ্রেণীর বর্গ? চট্টগ্রাম বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন, সরাসরি বইয়ের এক্সাম্পল। এটার উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। এই জন্যই বারবার বলেছি বইয়ের প্রত্যেকটা উদাহরণ ভালো মতো পড়তে হবে, এখান থেকেই বোর্ড এমসিকিউগুলো আসে। 14 নম্বর প্রশ্ন, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। এই বাক্যে খেয়ে আর ঘুমিয়ে কোন প্রকারের বর্গ? সিলেট বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন, খেয়ে আর ঘুমিয়ে। আমার কাছে মনে হয় এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিভাবে কাটাচ্ছে? কাটাচ্ছেটা হচ্ছে ক্রিয়া, আর খেয়ে আর ঘুমিয়ে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। 15 নম্বর প্রশ্ন এসেছে ময়মনসিংহ বোর্ডে 2025 সালে। নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ আছে? নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ আছে? অপশন এ, সকাল 8টার সময় সে রওনা হলো। অপশন বি, অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, না এটা বিশেষ বর্গ। অপশন সি, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ। আচ্ছা, নির্লোভ এটা কি? এটা হচ্ছে একটা বিশেষণ, আর সত্যিকারের এটা হতে পারে একটা বিশেষণ। ওকে। আর অপশন ডি, সে লিখছে আর হাসছে। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটাও কিন্তু বইয়ের এক্সাম্পল। অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ। কারণ এখানে আমাদের কাছে বিশেষণ বর্গ জানতে চাওয়া হয়েছে। নির্লোভটা হচ্ছে আমাদের বিশেষণ, আর তার সাথে যে সত্যিকারটা যুক্ত হচ্ছে সেটা বিশেষণের মতো আচরণ করছে, সত্যিকারের নির্লোভ। তাহলে পুরোটাই হয়ে যাচ্ছে একটা বিশেষণ বর্গ। 16 নম্বর প্রশ্ন এসেছে রাজশাহী বোর্ডে 2024 সালে। সে লিখছে আর হাসছে, এবারকে লিখছে আর হাসছে কোন বর্গ? এটা আমরা বোর্ড বই থেকে পড়েছি, ক্রিয়া বর্গ। লিখছে আর হাসছে একই রকম ক্রিয়ার মতো আচরণ করছে, তাই এটা একটা ক্রিয়া বর্গ। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যে ক্রিয়া বিশেষণ বর্গ রয়েছে? চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। আমার ভাই পড়তে বসেছে।
রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে, আমটা দেখতে ভারী সুন্দর, সকাল 8টার সময় সে রওনা হলো। কোনটা হবে উত্তর? এটাও কিন্তু বইয়ের এক্সাম্পল, দেখেছ? অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। অপশন ডি, সকাল 8টার সময় সে রওনা হলো। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে? এটা এসেছে বরিশাল বোর্ডে 2024 সালে। অপশন এ, আমার ভাই পড়তে বসেছে। অপশন বি, রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। অপশন সি, আমটা দেখতে ভারী সুন্দর। এবং অপশন ডি, সকাল 8টার সময় সে রওনা হলো। সকাল 8টার সময় সে রওনা হলো। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, আমটা দেখতে ভারী সুন্দর। বিশেষণ বর্গ কেন? কারণ হচ্ছে সুন্দরটা হচ্ছে আমার বিশেষণ, আর এই যে ভারীটা এটাই হচ্ছে আমাদের বিশেষণ বর্গ। ভারী সুন্দরটা হয়ে গেছে একসাথে একটা বিশেষণের মতো আচরণ প্রকাশক বর্গ, তাই এটাকে আমরা বলছি একটা বিশেষণ বর্গ। পরের প্রশ্নটা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, দিনাজপুর 25 সালে এসেছে এবং বরিশালে 2023 সালে এসেছে। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? বলক, লগ্নক, পূরক, প্রসারক। অনেকবার পড়েছি, টেবিল হিসেবে চিহ্নিত করে দেখিয়েছি। এটার উত্তর হচ্ছে অপশন সি, পূরক। অপশন সি, পূরক। দুইটা এক্সাম্পল ছিল বইয়ে, একটাতে পূরক হচ্ছে বই, যে সুমন সাহেবের ছেলে গাছতলায় বসে বই পড়ছে। আরেকটাতে অনেক বড় একটা এক্সাম্পল, ঢাকার রাজপথে 1952 সালে, এরকম একটা বড় এক্সাম্পল। লাস্টে এক জায়গায় ছিল যে জীবন উৎসর্গ করলেন, ওইখানে জীবনটা ছিল পূরক। মনে রাখতে হবে, এইগুলা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। 20 নম্বর প্রশ্ন, সুমন বল খেলে এই বাক্যের উদ্দেশ্য কোনটা? এটা এসেছে মাদ্রাসা বোর্ডে 2024 সালে। খুবই সহজ প্রশ্ন, এটা হচ্ছে উত্তর সুমন। নিশ্চয়ই আমরা সবাই পারবো। 21 নম্বর প্রশ্ন, উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে? এসেছে দিনাজপুর বোর্ডে 2023 সালে। বিধের পূর্বে, উদ্দেশ্যের পূর্বে, উদ্দেশ্য বিধের পূর্বে, কর্মের পূর্বে। উদ্দেশ্যের সম্প্রসারক সাধারণত, উদ্দেশ্যের সম্প্রসারক উদ্দেশ্যের আগে বসে, বিধের সম্প্রসারক বিধের আগে বসে। তবে ওই যে স্থান কাল সংক্রান্ত যদি এক্সাম্পল থাকে তখন একটু ব্যতিক্রম হতে পারে, যেটা আমরা ক্লাসে আলোচনা করেছি। সো এটার অ্যান্সার হবে হচ্ছে উদ্দেশ্যের পূর্বে। উদ্দেশ্যের সম্প্রসারক উদ্দেশ্যের আগে বসবে। 24 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে, উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে, সেগুলোকে বলে অপশন এ উদ্দেশ্য, বিধেয়, পূরক, প্রসারক। অপশন ডি প্রসারক। 25 নম্বর প্রশ্ন এসেছে ঢাকা বোর্ডে 2023 সালে, বরিশাল বোর্ডে 2023 সালে। বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে কি বলে? এটাকে বলা হচ্ছে পূরক। বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে কি বলছে? এটাকে বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে কি বলে? এটাকে আমরা বলছি হচ্ছে, যদি এটা ক্রিয়া হয় তখন আমরা বলবো হচ্ছে এটাকে ক্রিয়া, আর এটা যদি বিধেয় ক্রিয়ার বিশেষ অংশ হয় তখন সেটাকে আমরা বলছি পূরক বলছি। বেসিক্যালি এইটা হবে বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হচ্ছে অপশন সি, পূরক। 26 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ডে 2025 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। বিপদ ও দুঃখ একসাথে আসে, বিপদ ও দুঃখ একসাথে আসে, এটা কোন ধরনের বাক্য? অপশন এ জটিল, অপশন বি যৌগিক, অপশন সি সরল, আর অপশন ডি হচ্ছে অক্রিয়। এটা হচ্ছে বিপদ ও দুঃখ, এই যে ও যোজকটা আছে তাই এটা হবে একটা যৌগিক বাক্য। আমাদের প্রশ্ন নাম্বার 26। 27 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 2025 সালে এসেছে। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? অপশন এ, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। অপশন বি, লোকটি অশিক্ষিত এবং অভদ্র নয়। অপশন সি, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। অপশন ডি, যদিও লোকটি অশিক্ষিত তবুও সে অভদ্র নয়। সো কারেক্ট আনসার কোনটা হবে? নিচের কোনটি সরল বাক্য, তার মানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। কোনটা এটা? অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, এটা হচ্ছে আমাদের কি সরল বাক্য, অপশন এ। পরের প্রশ্ন দেখি, 28 নম্বর প্রশ্ন, যেটা এসেছে সিলেট বোর্ডে 2025 সালে। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? বিপদ ও দুঃখ একসাথে আসে, এই ও যোজক আছে, এটা বাদ দেই। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, ভিক্ষুককে টাকা দাও, এটা সরল বাক্য মনে হচ্ছে। যে মেয়েটি প্রথম হয়েছে সে আমার বোন। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, ভিক্ষুককে টাকা দাও। অপশন সি, ভিক্ষুককে টাকা দাও। 29 নম্বর প্রশ্ন, এটা এসেছে যশোর বোর্ডে 2025 সালে। আমরা তিন ভাই বোন, এটা কোন ধরনের বাক্য? পড়েছিলাম কিন্তু, এটা হচ্ছে সরল বাক্য। এটা সরল বাক্য, আমরা তিন ভাই বোন, এটা একটা সরল বাক্য। 30 নম্বর প্রশ্ন, পাখিগুলো নীল আকাশে উঠছে, এটা কোন ধরনের বাক্য? ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। এটাও একটা সরল বাক্য, এটাও একটা সরল বাক্য।
31 নম্বর প্রশ্ন, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছে। গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। সরল, জটিল, যৌগিক 3 ভাগে ভাগ করা যায়। 32 নম্বর প্রশ্ন, সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে? চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। বিপদ ও দুঃখ একসাথে আসে, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। প্রশ্নটা এক্স্যাক্টলি সাপেক্ষ সর্বনাম অথবা দিলে ভালো হয়, দুইটাই যে আছে তা না আর কি, অথবা সাপেক্ষ যোজক, মানে বেসিক্যালি জানতে চেয়েছে যে নিচের কোনটা জটিল বাক্য, কোনটা জটিল বাক্য। এটা হচ্ছে যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, যেহেতু সেহেতু, এটার কথাই জানতে চাওয়া হয়েছে। সাপেক্ষ যোজক, যেহেতু আর সেহেতু। যদি এটা এমন হতো যিনি দোষ করেছেন তিনি শাস্তি পাবেন, যদি এই বাক্যটা এমন হতো যিনি দোষ করেছেন তিনি শাস্তি পাবেন, তাহলে যিনি আর তিনি সাপেক্ষ সর্বনাম হতো, কারণ যিনি আর তিনি ব্যক্তিবাচক, কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। 33 নম্বর প্রশ্ন এসেছে সিলেট বোর্ডে 2024 সালে, বরিশাল বোর্ডে 2023 সালে। অপশন হচ্ছে জটিল, সরল, যৌগিক, অধীন। আর প্রশ্ন হচ্ছে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, এটি কোন ধরনের বাক্য? তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, খুবই সিম্পল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরল। 34 নম্বর প্রশ্ন যশোর বোর্ডে 2024 সালে এসেছে, সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? অপশন এ বিশেষণ, অপশন বি বিশেষ্য, অপশন সি সর্বনাম আর অপশন ডি ক্রিয়া। ক্রিয়া, ওই যে তিনি বাংলাদেশের নাগরিক, আমরা 3 ভাই বোন, এগুলোতে ক্রিয়া অনুপস্থিত। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছে, কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? জটিল। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ সর্বনাম দিয়ে অথবা সাপেক্ষ যোজক দিয়ে যুক্ত হয়? জটিল বাক্য। অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান, জটিল বাক্য। 36 নম্বর প্রশ্ন এসেছে দিনাজপুর বোর্ডে 2024 সালে, নিচের কোনটি সরল বাক্য? অপশন এ যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। অপশন বি লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। অপশন সি যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। অপশন ডি সে এখানে এসে সব কথা খুলে বলল। বইয়ের এক্সাম্পল অপশন কোনটা হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, সে এখানে এসে সব কথা খুলে বলল, এটাই হচ্ছে এখানে সরল বাক্য। ক্লিয়ার আমাদের কাছে? ওকে। 37 নম্বর, নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? তার মানে কি যোজক থাকতে হবে। যৌগিক বাক্যের উদাহরণ মানে কি? যোজক থাকতে হবে অথবা অ্যাটলিস্ট একটা কমা, সেমিকোলন এইগুলো থাকতে হবে। ময়মনসিংহ বোর্ডে 2024 আর রাজশাহী বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। অপশন এ নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। অপশন বি সে এখানে এসে সব কথা খুলে বললো, এখানে কোনো যোজক দেখতে পাচ্ছেন, এটা কেটে দেই। যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে, এখানে তো দেখতে পাচ্ছি একটা সাপেক্ষ যোজক। এই যোজক আর সাপেক্ষ যোজক কিন্তু আলাদা। জটিল বাক্যে সাপেক্ষ যোজক থাকে আর যৌগিক বাক্যে শুধু যোজক থাকে। শুধু যোজক হলো এইগুলা, শুধু যোজক হচ্ছে এই যে এরকম ও এবং আর, এগুলো হচ্ছে শুধু যোজক। আর সাপেক্ষ যোজক কোনগুলা? এই যে এগুলা, যেহেতু সেহেতু, এইগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। তো এইখানে যেহেতু সাপেক্ষ যোজক রয়েছে তো এটা জটিল, এটা আসলে যৌগিক হবে না। আমি পড়া শেষ করে খেলতে যাব, এটা তো আসলে সরল, তাই এটাও হবে না। সো অপশন এ নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে, কারণ এখানে কমা দিয়ে যুক্ত করা হয়েছে। কমাই এখানে যোজকের রোলটা প্লে করেছে। 38 নম্বর প্রশ্ন যেটা মাদ্রাসা বোর্ডে 2022 সালে এসেছে, সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি অধীন? সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো, দেখো এখানে কোনো ঝামেলাই নেই, কোনো শর্তই নেই, কিছু নেই, এই জন্য এটা একটা সরল বাক্য। 39 নম্বর প্রশ্ন এসেছে যশোর বোর্ডে 2023 সালে, মাদ্রাসা বোর্ডে 2022 সালে। প্রশ্ন হচ্ছে ভিক্ষুককে টাকা দাও, এটা কোন ধরনের বাক্য? এটা সরল বাক্য। ভিক্ষুককে টাকা দাও, এটা সরল বাক্য। 40 নম্বর প্রশ্ন তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? দিনাজপুর বোর্ডে 2022 সালে এসেছে, ঢাকা বোর্ডে 2019 সালে এসেছে। অপশন এ জটিল, অপশন বি সরল, অপশন সি যৌগিক আর অপশন ডি হচ্ছে অধীন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি সরল, কারণ এখানে সমাপিকা ক্রিয়া ওই বুদ্ধি হয়নি। ঠিক আছে, আবার এখানে কোনো শর্ত নেই, বাক্যে একাধিক অংশ নাই। তাহলে খুব সহজে আমরা এই একটা ক্লাসে বাক্য নিয়ে যত যাবতীয় কনফিউশন এতদিন আমাদের ছিল সব কিছু ক্লিয়ার করে ফেলেছি। আশা করি বাক্যের এই ক্লাসটা তোমাকে অনেক বেশি উপকৃত করবে। পাশাপাশি
তোমার ব্যাচের যে কোনো আপডেট, সার্কুলার, সিলেবাস বা মানবন্টনের পরিবর্তন, পরীক্ষা, যে কোনো ঘোষণা, যে কোনো ইম্পর্টেন্ট কিছু পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা চেক করো এবং তোমাদের বন্ধুদেরকেও জানাতে ভুলো না যে এই ভিডিওটাতে কিন্তু বাক্য নিয়ে সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।